ফ্যাসিবাদের দোসর যারা ছিল প্রত্যেকটা জায়গায় তারা বসে আছে। ইভেন র এস্টাবলিশমেন্ট অথবা ভারতের আধিপত্যবাদী সেই থাবা এখনো পর্যন্ত আমাদের বাংলাদেশে বিরাজমান রয়েছে। আমরা যতটুকু চেয়েছিলাম জুলাইয়ের আন্দোলনের পরে আমরা কাঙ্ক্ষিত কোনো পরিবর্তন দেখতে পাইনি। বাংলাদেশের মিডিয়া স্বাধীন না। প্রথমত হচ্ছে এই মিডিয়াগুলো কোনো না কোনো ব্যবসায়ী পরিচালনা করে। ব্যবসায়ী তার নিজের স্বার্থের কারণে এই মিডিয়াগুলো চালায়। বসুন্ধরা গ্রুপের 13টা মিডিয়া আছে। এই মিডিয়াগুলো প্রচন্ড ভর্তুকির একটা প্রজেক্ট তাদের। এগুলো কেন চালায়? বসুন্ধরার গ্রুপের বিশাল ব্যবসা আছে এবং এই হাজার হাজার কোটি কোটি টাকার বেকা, ঋণ খেলাপি, এই জিনিসগুলোকে নিজেদের করায়ত্তে রাখার জন্য, চাপা দেওয়ার জন্য, এর এগেইনস্টে কেউ নিউজ করলে তার বিরুদ্ধে লাগার জন্য একটা সেফগার্ড হিসেবে এই মিডিয়াগুলোকে তারা ইউজ করে। আপনাদের এই মাল্টিমিডিয়াগুলো আমাদের একমাত্র হাতিয়ার ছিল। এই মাল্টিমিডিয়া না থাকলে আমাদের কথাগুলো কেউ কখনো প্রচার করতো না। সর্বপ্রথম ফেস দ্য পিপল। ফেস দ্য পিপল তো অনেক আগে থেকেই এই আন্দোলনের সাথে আছে। নানা ধরনের হুমকি দামকির শিকার হয়েছে ফেস দ্য পিপল। ডান্ডা বেরি পরিয়ে আমাকে রিমান্ডে নেওয়া হতো। ডান্ডা বেরি পরিয়ে তারপরে আমাকে হাজির করা হতো কোর্টের সামনে। আমরা অপরাধটা কি শিবির করি তাই। লাখো শহীদের রক্তে কেনা দেশটা কারো বাপের না। হাজারো বজ্রকণ্ঠে ধ্বনিত সেই দেশ বদলের যাত্রায় সাহসী যোদ্ধাদের পাশে ছিল গণতন্ত্রকে ধারণ করা ফেস দ্য পিপল। জুলাইয়ের সহস্র শহীদ, আহত বীর ও সকল যোদ্ধাকে বিনম্র শ্রদ্ধা। জুলাইয়ের চেতনাকে অনেকেই ধারণ করেন, কিন্তু সেই জুলাইয়ের স্পিডটাকে সামনের দিকে এগিয়ে নিতে সম্মুখ সারির যোদ্ধা হিসেবে আমাদের সাথে আজকে এই ৩৬ জুলাই মুখোমুখি স্টুডিওতে রয়েছেন ছাত্র শিবিরের বর্তমান সভাপতি নুরুল ইসলাম সাদ্দাম। আসসালামু আলাইকুম সাদ্দাম, কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আপনি ভালো আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। ছাত্র রাজনীতিতে আসার পেছনে আপনার ব্যক্তিগত অনুপ্রেরণাটা কি ছিল? আগের সাদ্দাম এবং বর্তমান এই সাদ্দামের মধ্যে পার্থক্যটা কি অনুভব করছেন? ধন্যবাদ জানাচ্ছি। ফেস দ্য পিপলের সকল দর্শকদেরকে আন্তরিক অভিনন্দন জানাচ্ছি। প্রথম বিষয় হচ্ছে ছাত্র রাজনীতির এই জায়গাটা পারিবারিকভাবে কোনো অ্যাটাচমেন্টের মাধ্যমে আমাদের আসা হয়নি এবং ইসলামী ছাত্র শিবির খুব ছোটবেলা থেকেই করা এবং যখন আমি মাদ্রাসায় পড়াশোনা করি ক্লাস 9-এ বা 10-এ তখন থেকেই তো সংগঠনটাকে রাজনীতি হিসেবে যতটুকু না আমরা ট্রিট করি তার চাইতে বেশি আমরা একেবারে নিজের আত্মগঠনের জন্য এই সংগঠনটাকে আমরা চুজ করি এবং আমাদের সংগঠনের সবচেয়ে বড় বৈশিষ্ট্য হলো পলিটিক্যাল অ্যাক্টিভিটিস আমাদের টোটাল প্রোগ্রামের হয়তো 5-10% এমন থাকে। 90% প্রোগ্রাম হচ্ছে আত্মগঠন, একাডেমিক কোয়ালিটি ডেভেলপমেন্ট, স্কিল ডেভেলপমেন্ট, কমিউনিকেশন স্কিল, আত্মিকভাবে নিজেকে প্রস্তুত করার বিষয়গুলো থাকে। তো ওইভাবেই স্বাভাবিকভাবেই সংগঠনের বিভিন্ন কার্যক্রমগুলো ভালো লাগা, বিভিন্ন অনুষ্ঠানে আসার মধ্য দিয়ে সংগঠনে অ্যাফিলিয়েশন এবং আমরা যখন সংগঠন করতাম না তখন যে পরিস্থিতি আমাদের ছিল, জবাবদিহিতা ছিল না, নামাজের ক্ষেত্রে আমরা খুবই অপারগ ছিলাম, অনেকটা 5 ওয়াক্ত নামাজ পড়া হতো না, যদিও তখন নামাজ ফরজ হয়ে গিয়েছিল আমাদের উপর। তো এই সামগ্রিক বিষয় আমাদের লেখাপড়ার গাইডলাইন, কোনো বিষয়ে খারাপ করলে সেটার ব্যাপারে দায়িত্বশীল গাইডলাইন দিত আমাদের সামগ্রিক বিষয়ের একটা পরিবর্তন করার জন্য মূলত ছাত্র সংগঠনটা কাজ করে। ওইখান থেকেই হচ্ছে রাজনীতি অ্যাফিলিয়েশন এবং সরাসরি পলিটিক্যাল ভায়োলেন্স বা পলিটিক্সের সাথে যুক্ত হওয়ার ব্যাপারে অনেক আগে থেকেই আমার একটা নেগেটিভ মাইন্ডসেট ছিল। যার ফলে ঢাকা ইউনিভার্সিটিতে চান্স পেয়ে ভর্তি হয় নাই বা রাজশাহী ইউনিভার্সিটিতে চান্স পেয়েও ভর্তি হয় নাই, ভর্তি হয়েছে খুলনা ইউনিভার্সিটিতে, যেখানে পলিটিক্স একেবারেই নিষিদ্ধ। খুলনা ইউনিভার্সিটিতে পড়াশোনার উদ্দেশ্য ছিল যে নীরবে পড়াশোনা করব, আত্মগঠনের কাজটা করব এবং প্রফেশনাল জায়গায় একটু সাউন্ড ভূমিকা রাখবো। কিন্তু নিয়তি তো বিধিবাম, বিভিন্নভাবে জুলুম নির্যাতন, জেল জুলুমের পরে ধারাবাহিকভাবে এই দায়িত্বে আসা আর কি। ইন্টেনশনালি যে এই পলিটিক্সে এঙ্গেজ হওয়া খুব বেশি এইভাবে আমাদের চিন্তা করে আসা খুব বেশি হয় নাই। আপনি কি কখনো মনে করেছেন যে আপনি ছাত্র রাজনীতিতে আসার পরে আপনি বা আপনার পরিবারকে আপনি ঝুঁকির মধ্যে ফেলেছেন, বা এমন কোনো মুহূর্ত কি এসেছে যে যেটাকে আপনার মনে হয়েছে যে আমার আসলে এই রাজনীতিটাকে ছেড়ে দেওয়া উচিত? না, ছেড়ে দেওয়ার বিষয়টা কখনোই মাথায় আসেনি, আসার সুযোগও নাই। তবে ঝুঁকিতে তো ছিলাম। আওয়ামী আমলে দেখা গেল দীর্ঘদিন ধরে 5-7 বছর ধরে কখনো ঠিকমতো বাড়িতে যাওয়া হতো না, পরিবারের সাথে থাকা হতো না,
এবং পরিবার আমি জেলখানায় যাওয়ার কারণে নানাভাবে ভোগান্তির শিকার হয়েছে। পুলিশ সেখানে আক্রমণ করেছে, বাসায় গিয়েছে, নানাভাবে ভয়ভীতি দেখিয়েছে, ইভেন বাসা চেঞ্জ করতে হয়েছে পর্যন্ত। তো পরিবার এতে অনেক বেশি সাফারার, কিন্তু পরিবার তাতে খুব বেশি আমাকে যে প্রেশার ক্রিয়েট করেছে বা তারা এতে খুব মন খারাপ করেছে এমন মনে হয়নি। স্বাভাবিকভাবেই তারা নিয়েছে, কারণ আওয়ামী নির্যাতনের শিকার প্রতিটা পরিবার ছিল, পুরো সমাজ ছিল, রাষ্ট্রযন্ত্রের সব জায়গায় তারা যেভাবে জিম্মি করে রেখেছিল, সেই জায়গা থেকে আমার পরিবার বেশ কোঅপারেটিভ ছিল। আব্বা আম্মা এক্ষেত্রে খুব স্বাভাবিকভাবেই এটা নিয়েছে, যেহেতু টেলিভিশনে দেখেছে আল্লামা দেলোয়ার হোসেন সাঈদীর উপরে কি নির্যাতনটা হচ্ছে, জামাতের অন্য নেতৃবৃন্দ এবং ইসলামের কথা যারা বলছে তাদেরকে জেলে ভরা হচ্ছে, দীর্ঘ সময় ধরে কোরআন হাদিসের চর্চা যারা করে তাদের জঙ্গি সাজানো হয়েছে, এগুলো দেখে একটা গভীর ক্ষত কাজ করতো। এবং আমি যে কাজগুলো করছি, আমি মিছিল করছি, প্রতিবাদ জানাচ্ছি, এই কারণে যে আমাকে গ্রেপ্তার করা হয়েছে, এবং গ্রেপ্তারের আর কোনো কারণ আমাদের ছিল না যে আমরা চুরি করছি অথবা আমরা অশ্লীল কোনো কাজ করে জেলে গিয়েছি বা পুলিশ আমাদের খুঁজছে শুধু একটা কারণে, আমি ছাত্র শিবির করি। তো ছাত্র শিবির করার কারণে পরিবার দেখছে আমি নামাজ পড়ছি, আমি পড়াশোনায় ডে বাই ডে আমার ইমপ্রুভ হচ্ছে, আমি পরিবারের সাথে ভালো আচরণ করছি, আমার সহযোগীদের সাথে আমার আচরণগুলো ভালো হচ্ছে, তখন পরিবার এটাকে খুব পজিটিভলি নিয়েছে। এবং এটা যেহেতু কোরআন হাদিসের সাথে সম্পর্ক ছিল পরিবারের, তারা বুঝতে পেরেছে যে এইগুলো নিত্য নৈমিত্তিক একটা ব্যাপার, এগুলো ঘটনা ঘটবে, এই নির্যাতন সহ্য করাটাই হচ্ছে আমাদের দায়িত্ব। ওই দায়িত্বের মধ্য থেকেই তারা এগুলোকে এনজয় করতো। জুলাই অভ্যুত্থানের 2 বছর পূর্ণ হলো। এই যে আপনারা আন্দোলনে এসেছেন, এই আন্দোলনের সফলতা কতটুকু পেয়েছেন বা ব্যর্থতাটা আপনি কি মনে করছেন? এটা ইতিহাস সাক্ষী দেবে। আমরা যতটুকু চেয়েছিলাম জুলাইয়ের আন্দোলনের পরে, আমরা কাঙ্ক্ষিত কোনো পরিবর্তন দেখতে পাইনি, তবে কিছু পরিবর্তন হয়েছে, এটা সত্য। যেমন ক্যাম্পাসগুলোতে সহাবস্থানের রাজনীতি এখনো বিরাজমান রয়েছে, আমরা জানি না ভবিষ্যতে এটা কতদূর থাকবে, তবে সরকারি দল বিরোধী দলের মধ্যে একটা মিউচুয়াল আন্ডারস্ট্যান্ডিং আমরা দেখতে পাচ্ছি। দেশের উন্নতির প্রশ্নে অন্ধ বিরোধিতা না করে বিরোধী দল সরকারকে সহযোগিতা করছে, যেখানে নেগেটিভ কিছু ঘটছে সেখানে বিরোধিতা করা হচ্ছে। আমার মনে হচ্ছে যে রাজনীতি সংস্কৃতির একটা পজিটিভ পরিবর্তনের দিকে আমাদের এই রাজনীতিটা যাচ্ছে, এবং সেটা জুলাইয়ের যে সনদটা ছিল সেই সনদের পূর্ণাঙ্গ বাস্তবায়ন যদি বর্তমান সরকার করত, গণভোটের রায় 70% মানুষ যেখানে রায়টা দিল, সেই রায়ের ইমপ্লিমেন্টেশনটা এখনো পর্যন্ত গভর্নমেন্টের পক্ষ থেকে করা হলো না। যে ধরনের সংস্কারের প্রস্তাবনা, রাষ্ট্র কাঠামো, জুডিশিয়ারি সিস্টেম, ব্যাংকিং সিস্টেম, অর্থ খাতের যে সংস্কারের কথাগুলো বলা হয়েছে জুলাই সনদে, সেগুলো টোটালি সরকার অনেক ক্ষেত্রে ল্যাপস করে দিয়েছে। এই অধ্যাদেশগুলো, অনেক অধ্যাদেশগুলো তারা অ্যামেন্ডমেন্ট করে নিজেদের মতো করে কাস্টমাইজ করেছে। যেমন স্বাধীন বিচার বিভাগ তৈরির জন্য বিচার বিভাগীয় সচিবালয়ের প্রস্তাবনা ছিল ইন্টারিম গভর্নমেন্ট, এবং প্রস্তাবনার আলোকে তারা সচিবালয় তৈরি করেছিল, লোক নিয়োগ দিয়েছিল, সেটা বর্তমান সরকার এসে আইন মন্ত্রণালয়ের অধীনে নিয়েছে। তো সরকারের অধীনে যখন বিচার ব্যবস্থা থাকে, বিচারক নিয়োগ ব্যবস্থা থাকে, তখন সেই বিচারক কখনোই সরকারের এগেইনস্টে যাবে না, এটা তাদের স্বার্থের কারণেই। স্বাভাবিকভাবে এই একটা বড় পরিবর্তন যদি আমাদের দেশে হতো, এটা কাঙ্ক্ষিত ছিল। ফ্যাসিবাদের দোসর যারা ছিল প্রত্যেকটা জায়গায় তারা বসে আছে। ইভেন রয়ের এস্টাবলিশমেন্ট অথবা ভারতের আধিপত্যবাদী সেই থাবা এখনো পর্যন্ত আমাদের বাংলাদেশে বিরাজমান রয়েছে। জুডিশিয়ারি, অ্যাডমিনিস্ট্রেশন, ডিফেন্স ফোর্স, প্রত্যেকটা ক্ষেত্রে এখনো পর্যন্ত দুর্নীতি, স্বজনপ্রীতি, চাঁদাবাজি, ছিনতাই, বিচার বহির্ভূত হত্যাকাণ্ডের ঘটনা, একজন মানুষকে হত্যা করে ফেলছে, তার কোনো বিচার হচ্ছে না, শুধু সাসপেন্ড করেই একটা দল ক্ষান্ত হচ্ছে, তারা এখন গভর্নমেন্টে আছে। তো এই সংস্কৃতি তো দেখার জন্য মানুষ আসলে প্রস্তুত ছিল না জুলাইয়ের পরে। একেবারে আওয়ামী যে সংস্কৃতির দিকে আস্তে 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 ঢুকে গিয়েছিল, নিজেদেরকে মনস্টার বানিয়েছিল, সেই একই কালচারের দিকে আমার মনে হচ্ছে আবার শিফটিং এর দিকে যাচ্ছে। তো জুলাইয়ের এই জায়গাগুলোতে আমরা এতগুলো রক্ত, এই রক্তের আসলে খুব ভালো ফিডব্যাক আমরা পাইনি, এবং শহীদের পরিবারগুলো এই ব্যাপারে এখনো ট্রমাটাইজ, তারা নানা ধরনের কথা বলছে, তার সন্তানের এই রক্তের কি প্রতিদান তারা পেল, এটা সরকারের কাছে তারা আসলে জানতে চায়। আন্দোলনের সময় যে প্রত্যাশাগুলো ছিল আপনাদের, যে জবাবদিহিতামূলক রাষ্ট্র, রাজনৈতিক সংস্করণ এবং ন্যায় বিচার, এগুলো কতটুকু পূর্ণ হয়েছে বলে আপনি মনে করছেন? আমরা মনে হচ্ছে সংস্কার তো অধিকাংশ মেজর সংস্কারগুলো তারা করেনি। আইন শৃঙ্খলা পরিস্থিতির চরম অবনতি, 105 দিন বা 10 দিনের সরকারের এই শাসনের মধ্যে
5টি হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে, অসংখ্য ছিনতাইয়ের ঘটনাগুলো ঘটছে। চাঁদাবাজি তো সর্বক্ষেত্রেই আছে। চাঁদাবাজিদের বিরুদ্ধে আন্দোলন করতে গেলে আন্দোলনের কারীদের উপরে হামলা করা হচ্ছে। কিছুদিন আগে, 2-3 দিন আগে গুলিস্তানে এই ঘটনা ঘটেছে, সংঘর্ষ বেঁধেছে, চাঁদাবাজরা সেখানে জামাত ইসলামের যারা প্রতিনিধি ছিল, চাঁদাবাজির বিরুদ্ধে কথা বলেছে, তাদের উপরে আক্রমণ করেছে। কয়েকজন এখন হসপিটালাইজ অবস্থায় আছে। কারণ বাজারে ব্যবসায়ীরা প্রতিবাদ করেছে চাঁদাবাজিতে অতিষ্ঠ হয়ে গিয়ে। তো একই সিন্ডিকেট, এখন শুধুমাত্র হাত বদল হয়েছে। আইন শৃঙ্খলার খুব বেশি পরিবর্তন হয়নি। জনজীবনে এখনো আতঙ্ক বিরাজ করছে। ঘরের মধ্যে ঢুকে মানুষকে হত্যা করে ফেলা হচ্ছে, এক পরিবারের 3 জনকে জবাই করা হচ্ছে। এই স্বাভাবিক প্রক্রিয়াগুলোতে আরো বড় পরিবর্তন আনা দরকার ছিল, যেটা আমরা দেখি নাই এখন পর্যন্ত। জুলাইতে যারা আহত হলেন তাদের চিকিৎসা নিয়ে প্রায়ই অভিযোগ শোনা যাচ্ছে, এবং শহীদ পরিবারগুলোর যে বিভিন্ন দাবি দাওয়াগুলো ছিল এগুলো নিয়ে তাদেরকে প্রায় আহাজারি করে সংবাদ সম্মেলন করতে দেখা যাচ্ছে। এই দায়টা আসলে কার? দায়িত্ব এটা তো সরকারের রেসপন্সিবিলিটি, কারণ জুলাইয়ের পাটাতনের উপর ভিত্তি করে ইন্টিরিম গভর্নমেন্ট এসেছে, তার পরবর্তীতে বিএনপি সরকার গঠন করেছে। বিএনপির তো রাজনৈতিক অধিকারগুলো সব কেড়ে নেওয়া হয়েছিল। তাদের চেয়ারপারসনকে বন্দী করে রাখা হয়েছিল, গৃহবন্দী। ভারপ্রাপ্ত চেয়ারপারসনকে বিদেশে দীর্ঘদিন ধরে সে অবস্থান করেছে। দেশীয় রাজনীতিতে তাদের কোনো অবস্থান ছিল না, এবং যে পরিমাণে তাদেরকে জুলুমের শিকার করা হয়েছে, তারা প্রতিবাদের ভাষা হারিয়ে ফেলেছিল। কোনো আন্দোলনে ডাকলে মানুষ জনসমাগম করতে পারতো না তারা। এই পরিস্থিতিতে সাধারণ শিক্ষার্থীরা একটা আন্দোলন ডাক দিল, পিছনে থেকে সকল ছাত্র সংগঠন সহযোগিতা দিল, রাস্তায় থাকলো। এত বড় একটা পরিবর্তন এনে রাষ্ট্রের একটা কাঠামোকে পরিবর্তনের জন্য আমরা সাজেশন করেছিলাম, কিন্তু বিএনপি এসে সেই কাজটা করলো না। যারা আহত হয়েছে তাদের চিকিৎসার পুঙ্খানুপুঙ্খ ব্যবস্থাপনা সরকারের করা দরকার ছিল। আমরা দেখেছি জামাত ইসলামের পক্ষ থেকে প্রতিটি ভিকটিম পরিবারে, শহীদ পরিবারে গিয়ে অর্থ সহযোগিতা দেয়া, তাদের খোঁজ খবর নেয়া। ইভেন ইসলামী ছাত্র শিবিরের পক্ষ থেকে আমরা করেছি। আমরা অন্তত 1000-2 আহত ভাইদেরকে, বোনদেরকে শুশ্রূষা সহযোগিতা করেছি, কিন্তু ভিকটিম তো অনেক বেশি, 30,000-এর উপরে। এত একটা ছাত্র সংগঠনের পক্ষে খুবই ডিফিকাল্ট। আমরা সরকারের কাছে বারবার আহ্বান জানিয়েছি, আমরা মিছিল করেছি, স্মারকলিপি দিয়েছি, আহতদের আন্দোলনের সাথে আমরা একাত্মতা পোষণ করেছি। আমরা ইন্টিরিম গভর্নমেন্টের সময় উপদেষ্টাদেরকে বারবার বলেছি। ইভেন বর্তমান সময়ে সরকারের কাছে আমরা যতটুকু আমাদের যোগাযোগ আছে, জুলাইয়ের আলাদা মন্ত্রণালয় হয়েছে, সেই মন্ত্রণালয়ের মন্ত্রীর কাছে আমরা এগুলো রিচ করার জন্য চেষ্টা করছি। কিন্তু আনফরচুনেটলি তারা এই ব্যাপারে যে ধরনের বাজেট দেওয়া দরকার, কনসেন্ট্রেশন দেওয়া দরকার, ইন্টিরিমের সময়ও সেটা দেওয়া হয়নি। এটা ইন্টিরিমের উপদেষ্টারও অনেকটা অপারগ ছিল। তারা আমাদের কাছে বলছে আমরা নির্দেশনা দিয়েছি কিন্তু কাজ হচ্ছে না। কারণ সচিবালয়ে যারা বসা ছিল, অর্থ স্যাংশনের দায়িত্বে যারা ছিল, উপসচিব, জয়েন্ট সেক্রেটারি যারা ছিল, এগুলো সবই হচ্ছে আওয়ামী সময়ের নিয়োগপ্রাপ্ত এবং তাদের দোসররা। তারা এই জিনিসগুলোতে প্রচন্ড পরিমাণে অবহেলা, অবজ্ঞা করেছে, যার ফলে এখনো পর্যন্ত একটা বড় অংশের ভিকটিম যারা রয়েছে তারা চিকিৎসা পাচ্ছে না ঠিক মতো, অথবা তাদেরকে ফেলে রাখা হয়েছে, হাসপাতালের বেডে কাতরাচ্ছে। আমরা যেই আমাদের সাথে যোগাযোগ করছে, আমরা তাদেরকে সহযোগিতা দেওয়ার চেষ্টা করছি। তবে সংখ্যাটা অনেক বড়, বিগ বাজেটের একটা বিষয় যেখানে জড়িত, সেখানে সরকারের দৃষ্টি আকর্ষণ করার চেষ্টা করছি। সরকারকে এই ব্যাপারে আরো যত্নবান হওয়া দরকার। জুলাই অভ্যুত্থানে ছাত্র শিবিরের ভূমিকা নিয়ে এখনো কিন্তু নানা বিতর্ক এবং প্রশ্ন রয়েছে। আপনি ইতিহাসের পাতায় আপনাদের এই জুলাই অভ্যুত্থানের ভূমিকাটাকে কিভাবে মূল্যায়িত করতে চাচ্ছেন? দেখেন, আমাদের ভূমিকা কি ছিল কি ছিল না এটা নিয়ে আমরা কখনোই খুব বেশি তর্ক বিতর্ক জড়ানোর চেষ্টা করি নাই। আমরা বলেছি যে এটা সাধারণ ছাত্র জনতার স্বতঃস্ফূর্ত আন্দোলনের একটা ফসল। এখানে হ্যাঁ, ছাত্র শিবিরের অনেক বড় বড় দায়িত্বশীল এখানে শহীদ হয়েছে জুলাই। আমাদের রাজশাহী ইউনিভার্সিটির ছাত্র, রাজশাহী মহানগরীর সাংগঠনিক সম্পাদক আলী রায়হান শহীদ হয়েছে। আমাদের আরো অনেক দায়িত্বশীল পর্যায়ের মানুষজন শাহাদাতের নজরানা পেশ করেছে। কিন্তু আমি এগুলা স্পেসিফিক করে তালিকা করে যে ইসলামী ছাত্র শিবিরের 100 জন, 150 জন, 200 জন শহীদ হয়েছে, এটা আমরা কখনোই প্রকাশ করিনি ফরমালি। কোথাও তার আর্কাইভিং আমরা করি নাই। আমরা মনে করি যে 71-এর স্বাধীনতা যুদ্ধে যারা শহীদ হয়েছে এরা তো দেশের শহীদ ছিল। তাহলে জুলাইয়ের যেটা ফ্যাসিবাদের বিরুদ্ধে আন্দোলনটা হলো, এখানে শহীদের ছাত্র শিবির যদি 200 জনকে নিয়ে যায়, ছাত্র দল 500 জনকে নিয়ে গেল, বা তারা প্রকাশ করেছে বিএমপি নিল 1000 জনকে, ভাগ বাটোয়ারা করার পরে তো বিশাল একটা অ্যামাউন্ট দাঁড়ায়, অতজন শহীদও হয়নি।
আবার কম কম করে যদি আমরা ভাগ বাটোয়ারা করি, এরপরে যারা অবশিষ্ট থাকবে, শহীদ রিয়া গোফ সে কার কাতারে যাবে, সে কার জন্য শহীদ হয়েছে, কি কি জন্য তাকে শহীদ করা হয়েছে, জাবেরকে কি কারণে শহীদ করা হয়েছে, বাচ্চা শিশু। তো আমরা সকল শহীদকে ওন করতে চাই, এবং এটা নিয়ে কার কি ভূমিকা ছিল সেগুলো ইতিহাসে বিশ্লেষণ করবে। এবং ছাত্র সংসদ নির্বাচনগুলোতে আপনারা দেখেছেন ছাত্ররা কিভাবে স্বতঃস্ফূর্তভাবে ইসলামী ছাত্র শিবিরকে অ্যাকসেপ্ট করেছে। আমরা তাদের সাথে ছিলাম আন্দোলনে, আমাদেরকে তারা দেখেছে, আমাদের কথাগুলো শুনেছে, আমরা সামনে ছিলাম। যে আপনাদের আমাদের list আছে। আমাদের শহীদ শাকিল পারভেজ তিনি দায়িত্বশীল ছিলেন। মানারাত ইউনিভার্সিটির ইসলামী ছাত্র শিবিরের গাজীপুরে শহীদ হয়েছেন বিএনএস সেন্টারে। রাজশাহী মহানগরীতে শহীদ হয়েছেন শহীদ আলী রায়হান, তিনি সাংগঠনিক সম্পাদক ছিলেন ইসলামী ছাত্র শিবির রাজশাহী মহানগরী শাখার। এরকম অসংখ্য ভাইরা আমাদের আছে, শহীদ হয়েছে শহীদ শান্ত, তিনি ইসলামী ছাত্র শিবিরের ইউনিটের দায়িত্বে ছিলেন, শহীদ শান্তের কথা আপনারা জানেন। এরকম অসংখ্য তালিকা আছে আমাদের কাছে। আমরা এগুলা অসংখ্য আমাদের তালিকা আছে। আমরা সবাইকে ওন করে সকল শহীদের তালিকা প্রকাশ করছি। এটা যে ইসলামী ছাত্র শিবিরের শহীদ, তিনি ছাত্র শিবিরের পক্ষ থেকে গিয়ে শহীদ হয়েছেন, এই আইডেন্টিফিকেশনটা আমরা করার চেষ্টা করি নাই কখনো। আমরা মনে করছি সকল শহীদকেই সমানভাবে ওন করা উচিত। এমনও তো এই হতে জায়গা পারে যে থেকে আমরা আপনাদের করছি। শহীদদের তালিকায় ছিল না, বা আপনারা অভ্যুত্থানে অংশগ্রহণ করেননি, চুপচাপ ছিলেন, এই জন্য প্রকাশ করছেন না। এটা তো মানুষ দেখেছে, আমরা এই ক্রেডিটের রাজনীতিটা তো করছি না। এবং কেউ যদি এটা আমাকে বলে থাকে যে আপনি করেন নাই, তো সেটা বলে যদি সে খুশি হয়, আমরাও খুশি। আপনি মেনে আমাদের এটা নিচ্ছেন? নিয়ে কোনো কথা নাই। আমাদের ভূমিকাগুলো যাদের সাথে আমরা রাস্তায় ছিলাম তারা তো দেখেছে আমাদের ভূমিকাগুলো। আমাদের ঢোল তবলা পেটানোর কিছু নাই, নিজেদের গুণগান করার কিছু নাই। মানুষ এগুলোর স্বীকৃতি দিচ্ছে, ছাত্ররা আমাদের সাথে ছিল, আমরা রাজপথে কি করেছি না করেছি এগুলো তারা তো দেখেছে ভূমিকা, এবং তারাই এগুলো প্রকাশ করছে। ইসলামী ছাত্র শিবিরের পক্ষ থেকে ফরমাল কোন স্টেটমেন্ট, সংবাদ সম্মেলন করে আমাদের ভূমিকা জাহির করার প্রয়োজন হয়নি, এবং এটা আমরা মনেও করছি না এটা আপনি করা যদি দরকার জুলাই আছে। অভ্যুত্থানটাকে নিয়ে আসেন, সেখানে কিন্তু আমরা নির্বাচনগুলোকে আনতে পারি না। যদি বলেন যে কেন আনতে পারছি না, ইসলামী মানে ছাত্র শিবিরের যে ভূমিকাটা ছিল সেখানে কিন্তু আমরা আপনাদেরকে সম্মুখ সারিতে দেখতে পাইনি। বলেন আপনি যে আপনাদেরকে আমরা সম্মুখ সারিতে অভ্যুত্থানটার সময় দেখেছি, সমন্বয়কদেরকে বা ইয়েতে, আপনাদেরকে কিন্তু এভাবে আমরা দেখতে পাইনি। না, এটা তাই তো না? খুবই বাস্তবতা। আর ছাত্র দলের কাউকে দেখছেন নির্বাচন, কিনা হ্যাঁ, আপনি? ছাত্র দলের আমরা বেশ কয়েকজনের নাম বলতে পারি, যে বলেন কাকে চানখারপুলের সমন্বয়ক ছিল কে? সমন্বয়ক না থাকুক, কিন্তু আবিদের একটা কথাই কিন্তু যে আপনারা না, প্লিজ কেউ কাউকে ছেড়ে দেন না। এরকম অসংখ্য এরকমের অসংখ্য ভিডিও কথাগুলো ফুটেজ, কিন্তু আমাদের অসংখ্য আছে। অসংখ্য কিছু আমাদের ভাইদেরও আছে। এগুলো অনলাইনে আপনারা খুঁজলে পাবেন, আমাদের পেজগুলোতে এখন যেয়ে দেখেন সেগুলো সামনে আসছে। এগুলো তো লিডিং পর্যায়ে আমাদের সমন্বয়ক যারা ছিল, রাজশাহী ইউনিভার্সিটি সমন্বয়ক কারা ছিল একটু খোঁজ নিয়ে দেখেন, সেখানে ইসলামী ছাত্র শিবির ভাই ছিল। চিটাগাং ইউনিভার্সিটি, কুমিল্লা ইউনিভার্সিটি, ঢাকা বিশ্ববিদ্যালয়ের মূল যে সমন্বয়ক যারা ছিল 7-8 জন, এখানে ইসলামী ছাত্র শিবিরের কেউ ছিল না। এটার তখনকার না? চরম বাস্তবতা হচ্ছে ইসলামী ছাত্র শিবিরকে জানতোই না কেউ যে ইসলামী ছাত্র শিবির আছে, তাই জানতো না, সেটা না, আমাদের কোনো স্কোপ ছিল না। স্কোপটা ছিল না কারণ ইসলামী ছাত্র শিবিরকে 17 বছর ধরে যদি অভ্যুত্থানে ডিহিউম্যানাইজ করা পরিবর্তন না হয়েছে। আসে, হ্যাঁ। আমি একটু বলি, ইসলামী ছাত্র শিবিরকে 17 বছর তার কোনো ইউনিটের একটা অফিস পর্যন্ত খুলতে দেওয়া হয়নি। আওয়ামী আমলে 105 জন ভাইকে ইসলামী ছাত্র শিবির করার কারণে হত্যা করা হয়েছে। ইসলামী ছাত্র শিবির করার কারণে 10,000 মামলা দেওয়া হয়েছে শুধু ছাত্র শিবিরের নামে। গুম কমিশন যে রিপোর্টটা পেশ করেছে সেখানে টোটাল যে গুমের ঘটনা ঘটেছে, একক ছাত্র সংগঠন হিসেবে 31% গুমের ঘটনা ইসলামী ছাত্র শিবিরের সাথে ঘটেছে। এখানে ছাত্র দলের হিসাব কিতাব করলে 1-2% পেতে পারেন। বিএমপির অঙ্গ সংগঠন সব মিলে 35%, জামাত ইসলামী 25%, ইসলামী ছাত্র শিবিরের সাথে ঘটেছে 31% গুমের ঘটনা। এরপরও আমরা সকল তথ্য হয়তো দিতে পারি নাই গুম কমিশনের কাছে। এরপরে আমাদের মামলায় যারা গ্রেপ্তার হয়েছে সেই সংখ্যাটা প্রায় 2 থেকে 2.5 লক্ষ। আমাদের ছাত্র জীবন শেষ করতে পারিনি এরকম 5 থেকে 7 হাজার স্টুডেন্ট যাদেরকে বাংলাদেশ থেকে বাইরে হায়ার স্টাডি করতে চলে যেতে হয়েছে। এখন বলেন, যেই ক্যাম্পাসে ইসলামী ছাত্র শিবির করার কারণে এবং ছাত্র শিবিরের সাথে সম্পর্ক আছে এই সন্দেহে আবরার ফাহাদের মতো লোককে পিটিয়ে হত্যা করছে, বিশ্বজিৎকে শিবির তকমা দিয়ে একজন হিন্দুকে বলছে এ শিবির, এটা মেরে ফেলো। এবং এরকম ঘটনা অসংখ্য শত শত ঘটনাগুলো ঘটেছে। ইসলামী ছাত্র শিবির করে, এটা হচ্ছে তার অপরাধ। তো সেই পরিস্থিতিতে কে পরিচয় দিবে যে আমি ইসলামী ছাত্র শিবির করি, তার ছাত্র জীবন কন্টিনিউ করাটা প্রয়োজন ছিল। এবং কোনো ক্যাম্পাসে, বিশেষ করে ঢাকা বিশ্ববিদ্যালয় অগণতান্ত্রিক একটা প্ল্যাটফর্ম তৈরি করেছিল পরিবেশ পরিষদ। এই পরিষদের ভুইফুর একটা সংগঠন যেটা সিন্ডিকেটে পাস নাই, সিনেটে পাস নাই, একাডেমিক কাউন্সিলে যার কোনো অনুমোদন নাই, এমন একটা সংগঠন করে বলছে রাজনীতির ঢাকা বিশ্ববিদ্যালয়ে ইসলামী ছাত্র শিবির করতে পারবে না। আপনাদের, আমি মানছি যে ছাত্র শিবিরকে এমন একটা পর্যায়ে নিয়ে গেছে যে আপনারা একদম
সামনেই বের হতে পারেনি, কিন্তু যখন অভ্যুত্থানের এই যে 15ই জুলাই ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রদের উপরে কি পরিমাণে মানে কেমন বর্বরতা চালানো হলো, তাহলে আপনি তখন তো আপনার আপনাদেরকে আমরা আপনার দেখিনি। ফেস দ্য পিপলের 16 তারিখের নিউজটা আপনি খুঁজে দেখবেন, 2024 সালের 16ই জুলাইয়ের ঘটনা। মতিঝিল থেকে আমার নেতৃত্বে সেখানে বড় মিছিল হয়েছিল পুলিশের সামনেই, পরবর্তীতে পুলিশের সাথেও সংঘর্ষ হয়েছিল। একবার মতিঝিল শাপলা চত্বর থেকে শুরু করে দৈনিক বাংলা মোড় পর্যন্ত টানা মিছিল হয়েছিল। তো এটা তো ফেস দ্য পিপলই লাইভ করেছে। ফেস দ্য পিপলের পর থেকে ধারাবাহিকভাবে অন্যান্য মাল্টিমিডিয়া গুলো ইসলামী ছাত্র শিবিরের দায়িত্বশীলদেরকে তারা বিভিন্ন ধরনের প্রোগ্রামগুলোতে নিয়ে আসতো। তো এটা আপনার প্ল্যাটফর্মই সাক্ষী আছে, কি কারণে তারা নিয়ে আসেনি সেটা তো মিডিয়াকে জিজ্ঞাসা করতে হবে। এবং একেবারে স্টেটমেন্ট দিয়ে দেওয়া হয়েছে, ইসলামী ছাত্র শিবিরের কোনো নিউজ প্রকাশ করা যাবে না, ইসলামী ছাত্র শিবিরকে কোনো কাভারেজ দেওয়া যাবে না। এটা 14 সালের পর থেকে সরকারের প্রত্যেকটা হাউসগুলোতে স্টেটমেন্ট দেয়া। আপনি যদি সংগ্রাম পত্রিকা দেখেন, নয়া দিগন্ত দেখেন, তাহলে ওইখানে আমাদের নিউজগুলো পাবেন। আমাদের প্রতিটা কমিটি হলে এই কমিটির লিস্টগুলো প্রতিটা পত্রিকায় চলে যেত। এবং 31 ডিসেম্বর প্রতি বছরই ইসলামী ছাত্র শিবিরের কমিটি হয়েছে। এটা অন্য অন্য ছাত্র সংগঠনের মতো না, যত নির্যাতনের শিকার হই না কেন আমাদের কমিটিটা ঠিকঠাক মতো আমরা দিয়েছি। এবং কমিটি হওয়ার পরে প্রেস বিজ্ঞপ্তি এখন যেভাবে পাঠাই তখনও পাঠাইতাম। তখন মিডিয়াগুলো নিউজ করতো না, কারণ মিডিয়াগুলো সব আওয়ামী ব্যাক ছিল, আওয়ামী দোসর ছিল। তারা একটা নিউজ ইসলামী ছাত্র শিবিরের কভার করতো না, কোনো টক শোতে ইসলামী ছাত্র শিবিরকে ডাকতো না, সরাসরি কোনো অনুষ্ঠানে ইসলামী ছাত্র শিবিরকে অ্যাক্সেস দিত না, কোনো নিউজগুলোতে ইসলামী ছাত্র শিবিরের কোনো প্রায়োরিটি পেত না। ও সরকারের পক্ষ থেকে এটা নিষেধ ছিল। এটা এমন পরিস্থিতি যদি মিডিয়া করে রাখে, এরপরে আমাকে যদি আপনি প্রশ্ন করেন তো মাজলুমকে আরো বেশি জুলুম করতেছেন আপনি। এটা তো মানে ইলজিক্যাল একটা বিষয় যে আপনি কাভারেজ দিবেন না, আবার আমাকে বলবেন যে এখন কাভারেজ পান নাই কেন আপনি। ছাত্র দলের সিস্টেমটা ছিল ভিন্ন। ইসলামী ছাত্র শিবিরকে আমি বলছি যে ইউনিয়ন পর্যায় পর্যন্ত কোনো অফিস খুলতে আমাদের দেয়া হয়নি। কেন্দ্রীয় অফিস এখন যেটা আমরা বসি 48/1 15 বছর তালাবদ্ধ, এবং সবাইকে পিটাই পিটাই বের করে দিত। তখন নিউজগুলো আপনারা দেখেন, নুরুল হক নূর প্রতিবাদ করতে গিয়ে কতবার মার খেয়েছে, তাকে শিবির তকমা দেওয়া হয়েছে, রাশেদকে শিবির তকমা দেওয়া হয়েছে, নাহিদ আসিফকে শিবির তকমা দিয়ে মানে ডিহিউম্যানাইজ করার চেষ্টা করা হয় নাই। সবাইকে তো শিবির ট্যাগ দিয়ে সাধারণ ছাত্রদের যে নির্যাতনটা করা হয়েছে, এরপরেও যদি আপনি বলেন যে আপনাদের ওইখানে যেতে হবে, মাইর খেতে হবে, আপনার মরে যেতে হবে, এগুলো তো ইলজিক্যাল একটা ফ্রেমওয়ার্ক। এই ফ্রেমওয়ার্কের মধ্যে অভ্যুত্থানের সময় পিছনে প্রত্যেকটা এই অভ্যুত্থানে শুধু পিছনে না, মেকানিজম থেকে শুরু করে ইসলামী ছাত্র শিবির সামনের সারিতে যেখানে সুযোগ পেয়েছে নেতৃত্ব দেওয়ার চেষ্টা করেছে। এবং ইসলামী ছাত্র শিবির পরিকল্পনায় 23 তারিখে যখন সমন্বয়করা সব গ্রেপ্তার হয়ে গেল, 3 তারিখ পর্যন্ত আন্দোলন কিভাবে চলছে, সমন্বয়কদের কাছে কোনোদিন যদি এখানে আসে জিজ্ঞাসা করবেন যে তোমরা 7 জন যখন বন্দী ছিলা এবং হঠাৎ করে 8 দফা দাবি যখন তোমরা মেনে নিলা, তখন 9 দফা দাবিটা কে দিয়েছিল? এরপরে আন্দোলনের পরিকল্পনাটা কে করেছিল? ইসলামী ছাত্র শিবির করেছে। ওই 9 দফা, ওই 9 দফা হাউসগুলোতে পৌঁছিয়েছে ইসলামী ছাত্র শিবির, আমাদের প্রচার বিভাগ, আমাদের মিডিয়া বিভাগের মাধ্যমে। এগুলো তারা কিন্তু কিছুই জানে না। সারা দেশে সমন্বয়ক যে কমিটি ছিল, কেউ আহত হলে তার চিকিৎসা কিভাবে করা হবে, কেউ গ্রেপ্তার হলে তার আইনি সাপোর্ট কিভাবে দেয়া হবে, কেউ মারা গেলে তার জন্য তার পরিবারে তার দাফন কাফনের ব্যবস্থাগুলো কিভাবে করা হবে, এই পরিকল্পনাগুলো কে করেছে? বা এগুলোতে একটা অর্গানাইজ ছাত্র সংগঠন তো অবশ্যই সেটা নিবে। এবং এইগুলা তো আমরা কমিটি করেছি, গ্রুপ করেছি, বিষয়গুলো নিয়ে বসেছি বারবার, অন্যান্য স্টেকদের সাথে আমরা যোগাযোগ করেছি, এবং তাদের সাথে ছাত্র দলের সাথে আমাদের যোগাযোগ ছিল তখনকার সময়। এবং দীর্ঘ সময় ধরে তো আমরা একসাথেই আন্দোলন করেছি, সংগ্রাম করেছি। 2001 সালে সর্বদলীয় ছাত্র ঐক্য তৈরি হয়েছে, সেখানে গণ ছাত্র জমায়েত করেছি ইসলামী ছাত্র শিবির পল্টনে, সেখানে ছাত্র দলের সাথে একত্রে আমরা আন্দোলন করেছি। দীর্ঘ সময়ের ইতিহাস তো আমাদের। এখন এসে জুলাইয়ের পরে হয়তো এক সরকারি দল হয়েছে, এবং এই কারণে ইসলামী ছাত্র শিবিরের সাথে কিছু দূরত্ব হয়েছে, কিন্তু আমাদের যোগাযোগটা সবসময় ছিল। আন্দোলনের টেবিলে বসা, আন্দোলনের পেছন দিক থেকে মেকানিজমে তাদের সাথে কথা বলা, তাদের সাথে যোগাযোগ, সবকিছু ইসলামী ছাত্র শিবিরের সাথে ছিল। এবং তাদের পুরাতন যারা দায়িত্বশীল ছিল, এর আগের কমিটি, বর্তমান কমিটি, তারা বুকে হলপ করে বলতে পারবে না যে আমাদের কাউকে চিনে না, আমাদেরকে কেউ দেখে নাই কোনোদিন, এগুলো কেউ বলতে পারবে না। এবং ইভেন অন্য কোনো ছাত্র সংগঠন এটা কোনোদিন বলতে পারবে না, কারণ তাদের সবাইকে নিয়ে আমরা বসেছি। ইভেন বসার যে ভিডিও ফুটেজ আমরা প্রোগ্রাম করেছি, এগুলো মিডিয়াতে পাঠিয়েছি, কিন্তু মিডিয়া ছাপে নাই। এখন না ছাপলে তো আমি জোর করতে পারবো না, এগুলো তো সব আওয়ামী মিডিয়াগুলো আওয়ামী লীগের মতো করে চলতো, কেউ কাভারেজ দেয়নি। কাভারেজ না দিলে এগুলো কোথা থেকে আসবে? আর একটা হচ্ছে আন্দোলনের সামনের সারিতে ইসলামী ছাত্র শিবির থেকে, মনে করেন আমি ছাত্র শিবির হিসেবে পরিচিত, আমি জেলে গিয়েছি, তো একাধিক মামলার আসামি। আমি সামনে থাকলে এইটার ভিডিও ফুটেজ যদি আসতো, আমাদের স্ট্রিক্ট নির্দেশ ছিল কোনো ছবি তোলা যাবে না,
কোনো কিছু ফেসবুকে পোস্ট দিবেন না, আপনি আপনার আইডি থেকে পোস্ট দিলে এই ফ্রেমিংটা করে ইসলামী ছাত্র শিবির আন্দোলনটা করছে এবং সাধারণ ছাত্রদের উপরে এই দমন নিপীড়ন চালাবে। আপনারা নিউজ দেখবেন, সময় টেলিভিশন, যমুনা টেলিভিশন করেছে, আমাদের একটা ভয়েস রেকর্ডটা পেয়ে গিয়েছিল যে যাত্রাবাড়িতে আমাদের আন্দোলন করতে হবে, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সাথে সমন্বয় করতে হবে, এরকম একটা বিষয় আসছে। এইটাকে কেন্দ্র করে তারা সময় টেলিভিশনে তখন ডিএমপি কমিশনার, আইজিপি, তারা এসে বলছে এগুলো সব ছাত্র শিবির প্ল্যান করছে। ওইখানে আমাদের সভাপতিকে গ্রেপ্তার করা হয়েছে, সেক্রেটারিকে গ্রেপ্তার করা হয়েছে এবং পুরো টিমটাকে তারা গ্রেপ্তার করেছে। ওই টিম গ্রেপ্তারের পরে আমাদের ওদেরকে তো গুমই করে ফেলছিল। জুলাই না হলে তাদেরকে আমরা তো পেতাম না। তারা কোর্টে হাজির করা হয়েছিল 2 জনকে, বাকি 3 জনকে একেবারে ডিসঅ্যাপিয়ারেন্সেস করে রাখা হয়েছিল। আমাদের কেন্দ্রীয় সভাপতি রাশেদ ভাইকে গ্রেপ্তার করেছে, সাবেক কেন্দ্রীয় সভাপতি, তাকে গ্রেপ্তার করে 7 দিন আমরা কোনো ট্রেস আউট পাচ্ছি না। এই জুলাইয়ের আগেই গোলাম পরোয়ার ভাইকে গ্রেপ্তার করা হয়েছে, আমাদের কেন্দ্রের নেতৃবৃন্দ গ্রেপ্তার হয়েছে, অসংখ্য গ্রেপ্তার হয়েছে। এগুলো কেন হয়েছে? কারণ পুলিশ জানতো কারা এগুলোর সাথে জড়িত রয়েছে, কিভাবে করছে, এবং পুলিশ আমাদের দেখছে, আপনারা না দেখলেও তারা বুঝতে পারছে তারা এগুলো মেকানিজমের সাথে মানে যারা জড়িত ছিল তাদেরকে খুঁজে খুঁজে বের করে এগুলো করছে। আমরা চেষ্টা করেছি সেই জায়গা থেকে নোন ফেস যারা আমরা ছিলাম, তারা আন্দোলনে কোনো ধরনের ছবি, ভিডিও ফুটেজ, ইভেন আন্দোলনে যখন আমরা যেতাম মোবাইলে পর্যন্ত কোনো ছবি আমরা তুলতাম না, রাখতামও না, কারণ এগুলো চেকিং হতো, রাস্তায় রাস্তায় চেকিং হতো, মারাত্মক রকমের সমস্যা তৈরি করছিল আমাদের। অসংখ্য ভাই এই চেকিং এ পড়ে আমাদের গ্রেপ্তার হয়েছে, কেন্দ্রের সহকারী যারা কাজ করেছে তাদের অনেকে গ্রেপ্তার হয়েছে। আমরা তো ঢাকায় ঢুকতেই পারতাম না, আমি থাকতাম গাজীপুরে, আমাদের কেন্দ্রীয় সভাপতি, সেক্রেটারি যিনি হতেন তারা ঢাকায় কারো বাসা ছিল না, কারণ ঢাকায় ঢোকা আমাদের জন্য আমি বলেছি যে 5 আগস্টের সময় হচ্ছে আমি মুখে মাস্ক খুলে এরপরে ঢাকায় হাঁটতে পারছি। এর আগে 5টা বছর ধরে ঢাকায় যখন আমি আসছি খুলনা থেকে, তখন মুখে মাস্ক পরে আমাকে ঢাকায় ঢুকতে হতো। একটা প্রোগ্রাম করলে সেখানে পুলিশ এসে হাজির হয়ে যেত। আমাকে গ্রেপ্তার করা হয়েছে যেই প্রোগ্রাম থেকে, সেটা হচ্ছে জাস্ট একটা সাহিত্যের প্রোগ্রাম, ধরে নিয়ে গিয়ে মামলা দিছে হচ্ছে সন্ত্রাস বিরোধী মামলা। আমি বলেছি আমি শিবিরের দায়িত্বশীল, আমি কেন্দ্রের দায়িত্বশীল, এরপরও আমাকে জঙ্গি মামলা দিয়ে আটকানো হয়েছে। ডান্ডা বেরি পরিয়ে আমাকে রিমান্ডে নেওয়া হতো, ডান্ডা বেরি পরিয়ে তারপরে আমাকে হাজির করা হতো কোর্টের সামনে। আমরা অপরাধটা কি? শিবির করি, তাই শিবির করি। এই কারণে আমাদের যারা এক্সট্রিমিস্ট, যারা আইএস, আনসার আল ইসলাম বা এইসব জাতীয় সংগঠন যারা করে, নিষিদ্ধ সংগঠন, তাদের সাথে আমাকে হাই সিকিউরিটিতে জেলখানায় রাখা হয়েছে। এবং এগুলো শুধু আমাকে না, আমির জামাতকে রাখা হয়েছে। আমাদের কেন্দ্রের যাকেই ধরা হতো তাদেরকেই এই মামলা দেওয়া হতো, সন্ত্রাস বিরোধী মামলা, আনবেইলেবল মামলা, মারাত্মক লেভেলের জিনিস। এই পর্যায় পর্যন্ত আমাদের ট্রিটমেন্ট করা হতো। এটা এত সহজ একটা রাস্তা পাড়ি দিয়ে আমরা আসি নাই, যত সহজভাবে আপনারা বলছেন সামনে ছিলেন না কেন। বিষয়টা এত সহজ ছিল না আসলে। সম্প্রতি একটা জরিপে দেখা গেছে যে আমাদের দেশের 75.3% মানুষ বর্তমান প্রধানমন্ত্রীকে পছন্দ করে। আপনি কি তার মধ্যে একজন? আপনার মতামতটা কি? আমি এই জরিপের ব্যাপারে ধারণা রাখি না, তবে প্রধানমন্ত্রী কিছু কাজ প্রশংসনীয়, কিছু কাজ গর্হিত। প্রশংসনীয় কাজগুলোর প্রশংসা করতে আমাদের কোনো দ্বিধা সংকোচ নাই, এ ব্যাপারে কোনো প্রবলেম নাই। তিনি সরল জীবনযাপন করছেন, যেটা সবার কাছে ভালো লাগছে, বিভিন্ন জায়গায় ছুটে যাচ্ছেন, যেটা সবার কাছে ভালো লাগছে, তিনি তাৎক্ষণিক যে কোনো ইস্যু হলে অ্যাড্রেস করার চেষ্টা করছেন, এটা প্রশংসনীয়। কিন্তু তার দলের মধ্যে যে হত্যাকাণ্ডের ঘটনাগুলো ঘটছে সেগুলোর ব্যাপারে যত স্ট্রিক্ট তার হওয়া দরকার ছিল সেটা করতে পারেন নাই। চাঁদাবাজিতে মানুষ অতিষ্ঠ হয়ে গিয়েছে, যেটা বন্ধ করতে তিনি সম্পূর্ণ ব্যর্থ হয়েছেন। এরকম অনেক ইস্যুগুলো আছে যে ইস্যুগুলোতে তিনি ব্যর্থতার পরিচয় দিয়েছেন, সেগুলো নিয়ে সমালোচনা আছে। যেগুলো পজিটিভলি করছেন সেগুলোর ব্যাপারে আমরা পজিটিভ বলবো তাদেরকে। আমরা গুঞ্জন শুনতে পাই যে বর্তমান সরকারের সাথে জামাতের একটা নীরব সমঝোতা আছে, এই কারণে বর্তমান সরকারের বিভিন্ন বিষয়ে তারা খুব একটা বেশি প্রতিবাদ করে না। এটা কি সত্যি? বিষয়টা হাস্যকর আসলে। জামাতের সাথে বিএনপির এই সমঝোতা হতে পারে, এমন দীর্ঘদিনের একটা পথ চলায় জামাতের সাথে বিএনপির আন্ডারস্ট্যান্ডিংটা ভালো। দ্বিতীয় হচ্ছে জামাত ইসলামী তার জায়গা থেকে আন্ডারস্ট্যান্ডিং ভালো। দীর্ঘ 15-20 বছর 25 বছর ধরে তাদের এই জোটের কারণে অনেক নেতাকর্মীদের সাথে তাদের আন্ডারস্ট্যান্ডিংটা ছিল। আওয়ামী লীগের সাথেও ছিল। আওয়ামী লীগের সাথে কবে জোট ছিল? সবাই কি একটা সমর্থন দিয়ে একই সমর্থনে তো আমরা আওয়ামী লীগের সাথে কবে জোট ছিল? কবে আমরা সবার সাথে সাপোর্ট করা, এই যে নীরব একটা সমঝোতা, যে ঠিক আছে ভাই। আমি বলছি আওয়ামী লীগের সাথে কত সালে জোট ছিল? আপনি বললেন যে জোট ছিল। নীরব সমঝোতা যেটাকে বলে, যে ঠিক আছে ভাই তুমি কাজটা করো, আমি তোমার সাথে আছি, বিষয়টা এরকম না? এরকম কিছু না। আপনি যেটা বলছেন ইনফরমেশনে মিস ইনফরমেশন দিচ্ছেন। আওয়ামী লীগের সাথে কখনো তো জোট ছিল না জামাতের। কখন ছিল? জাতীয় পার্টির সাথে জামাতের কখন জোট ছিল? বাম দলগুলোর সাথে জাতীয় পার্টির কখন, জামাতের কখন জোট ছিল?
শুধুমাত্র কি বিএনপি কে সমর্থন দিয়েছেন আপনার? জোট হ্যাঁ। দিয়েছেন বিএনপির সাথে? আওয়ামী লীগের সাথে কখন জোট করেছে নীরব জামাত? সমঝোতা ছিল না, যেটা কখন এখন নীরব বর্তমান সমঝোতা সরকারের ছিল? সাথে হচ্ছে, এরকম আপনি কোনো মিস ছিল কিনা? ইন্টারপ্রিটেশন করছেন। বিষয়টা হচ্ছে 96 সালের ঘটনা যদি বলেন, 1990 সালে জামাত তো বিএনপি কে সমর্থন দিলে 91 সালে জোট হুম। গঠন করার ক্ষেত্রে, হুম, এবং জামাত সমর্থন না দিলে বিএনপির পক্ষে ক্ষমতায় যাওয়াটা পসিবল ছিল না। আচ্ছা, ওই 18টা আসন ছিল একেবারে খুবই ভাইটাল একটা বিষয়। আচ্ছা। জামাত কোনো ধরনের শর্ত ছাড়াই নিঃশর্ত সমর্থন দিল। যদি নিঃশর্ত সমর্থন না দিয়ে তৎকালীন সময়ে 30টা সিট ছিল হচ্ছে সংরক্ষিত নারী আসনের, হুম, যারা ক্ষমতায় যেত তারা টোটালি হচ্ছে এই 30টা আসন পেয়ে যেত। একটা সরকার গঠন করার ক্ষেত্রে 330টা আসনের মধ্যে 165টা আসন পেলে সে হচ্ছে মেজরিটি পায়, কিন্তু বিএনপির সেই পরিস্থিতি ছিল না। জামাত যদি শুধু বলতো যে আমার 18টা আসন নিয়ে তোমাকে আমি সমর্থন দিলাম, কিন্তু নারী সংরক্ষিত আসনের 5টা আসন আমাকে দিতে হবে, হুম। বিএনপি কখনো 165-র ব্রুট মেজরিটি পায় না। জামাত ইসলামী সেই শর্তটা পর্যন্ত আরোপ করে নাই এবং নিঃশর্ত সমর্থন দিয়ে বিএনপিকে সেই জায়গায় নিয়ে গিয়েছে। বিএনপি প্রতিদান দিয়েছিল, জামাতের তৎকালীন আমিরকে গ্রেপ্তার করা হয়েছিল, জামাত তারপরেও আন্দোলন করছে, তত্ত্বাবধায়ক সরকার ইস্যুতে আন্দোলন করছে। যেই কেয়ারটেকার ইস্যুতে আন্দোলন করে তারা 1990 সালে ইলেকশন করে 91-তে ক্ষমতায় গেল, তারা কিন্তু সেটা অ্যামেন্ডমেন্ট করে নাই এবং এটা সংবিধানে যুক্ত করেনি। জামাত ইসলামের কথা ছিল এটা যুক্ত করতে হবে এবং তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থার পক্ষেই আন্দোলন করেছে। সেই আন্দোলনে আওয়ামী লীগও এসেছিল। এখন আওয়ামী লীগের সাথে আমার ইন্টারেস্ট হচ্ছে একেবারে কমন ইন্টারেস্ট পলিটিক্যাল, সেটা হচ্ছে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা, এবং এইটার পক্ষে পরবর্তীতে আবার বিএনপির সাথেও জামাত ইসলামের জোট হয়েছে। আওয়ামী লীগ যখন মানে বিট্রাই করেছিল, এবং আওয়ামী লীগের সাথে কোনো ধরনের সমঝোতা হয়নি, শুধু আন্দোলনের পয়েন্টটা হচ্ছে তত্ত্বাবধায়ক সরকার। আচ্ছা, এই ইস্যুতে আওয়ামী লীগ আন্দোলন করছে, জামাত আন্দোলন করছে, যুগপৎ আন্দোলন, কোনো জোট তো হয়নি। কারণ আপনি মিস ইনফরমেশন দিলে ইতিহাসের আন্দোলন এটা করেছেন প্রবলেম হবে। আওয়ামী লীগের সাথে মিলে, তাই তো? মানে শুধু আওয়ামী লীগের তত্ত্বাবধায়ক বিএনপির সরকারের সাথে সঙ্গে। আন্দোলন করছে, ইস্যুটা হচ্ছে কমন ইন্টারেস্টের জায়গা, তত্ত্বাবধায়ক সরকার ইস্যু। যেমন ফ্যাসিবাদের বিরুদ্ধে বামরা আন্দোলন করছে, বামদের সাথে জামাত ইসলামের তো কোনো জোট নাই, ইন্টারেস্টের জায়গাটা নাই, ইন্টারেস্টের আপনার জায়গা মুখ হচ্ছে থেকে শুনতে ফ্যাসিবাদের চাচ্ছিলাম বিরুদ্ধে যে আন্দোলন আপনারা করা। তত্ত্বাবধায়ক সরকারের জন্য হলো জামায়াত আর আওয়ামী লীগ একসাথে মিলে আন্দোলন করেছেন। আমি এটা জাস্ট আপনার মুখ থেকে এটা শুনতে চাচ্ছিলাম অ্যাবসলিউটলি এটা। ইনফরমেশনে শুনবো। ভুল আছে। আন্দোলনের ইন্টারেস্ট যদি মিলে যায় তাহলে মিলে যেতেই পারে, যে কোনো কারোর সাথেই মিলে যেতে পারে, আপনার সাথে আমারও মিলে যেতে পারে। এটা ইন্টারেস্টের জায়গা, এটা রাষ্ট্রের ইন্টারেস্ট কিনা, তত্ত্বাবধায়ক সরকার ইস্যুটা ভাইটাল ফ্যাক্ট ছিল কিনা। তো এইটা নিয়ে তখনকার সময় বিএনপির বিরুদ্ধে আওয়ামী লীগের আন্দোলন করা দরকার ছিল, আওয়ামী লীগ করছে। তত্ত্বাবধায়ক সরকার ইস্যু নিয়ে যেহেতু প্রস্তাবক হচ্ছে জামাত ইসলামী 1990 সালে, এই কেয়ারটেকার ব্যবস্থার প্রস্তাবক জামাত ইসলামী, সুতরাং ইস্যুটা মূলত ছিল জামাত ইসলামী, এর সাথে অ্যালাইন হয়েছে আওয়ামী লীগ পরবর্তীতে, যে না তত্ত্বাবধায়ক সরকারের অধীনে আমার ইলেকশন লাগবে। আওয়ামী লীগও তো এই তত্ত্বাবধায়ক সরকার অ্যাবলিশ করছে, বিএনপি তত্ত্বাবধায়ক সরকার দিতে চায় না, জোর করে তাদের কাছ থেকে আদায় করা হয়েছে। এখনো পর্যন্ত জামাত ইসলামী ওই কেয়ারটেকার সরকারের উপরেই আছে এবং ওইটা দেশের ইন্টারেস্টের জায়গা থেকে আন্দোলনটা করছে। কেউ যদি তার আন্দোলনের ইন্টারেস্টের সাথে মিলে যায় তো মিলে যেতেই পারে, সেটা এরকম বলা যাবে না যে মিলেমিশে আন্দোলন করছে। ইন্টারেস্ট মিলে যেতেই পারে পলিটিক্যাল ইস্যুতে। এই জুলাই আন্দোলনে জামাত ইসলামী চেয়েছে, ছাত্র শিবির চেয়েছে, ছাত্র দল চেয়েছে, সবাই চেয়েছে, তো মিলেমিশে আন্দোলন তো হয়েছে। এটা বামরা চেয়েছে, সাংস্কৃতিক জোটরা চেয়েছে, শিক্ষকরা চেয়েছে, ইন্টারেস্টের জায়গাটা এটা একটা কমন ইন্টারেস্টের অভ্যুত্থান জায়গা। ছিল, সাধারণ জনগণ থেকে শুরু করে সবাই তো রাস্তায় নেমে অভ্যুত্থানটা এসেছে। কিভাবে তৈরি হয়েছে? সবাই যখন আসলো, ছাত্ররা যখন এই কোটা আন্দোলন থেকে Yes, ছাত্ররা যখন রাস্তায় নামলো, অধিকারের যখন জায়গা আমরা থেকেই তো অধিকারের হয়েছে জায়গা এটা। থেকে নামলো, তারপরে কি হলো, বিভিন্ন দল এসে ছাত্রদের সাথে একত্র প্রকাশ করলো। কেন? ওই যে সরকার পতন, ইয়েস, তাই না? 90-এর স্বৈরাচার বিরোধী আন্দোলনটা এরকমই ছিল। তখন কিন্তু ছাত্ররা ছিল। জনগণের না, কেন ছাত্র ছিল না? 90-এর ছাত্ররা স্বৈরাচার এভাবে তো বিরুদ্ধে কোটা আন্দোলন থেকে মানে আসেনি, তাই না? নেতৃত্বে ছিল না, এটা বলতে পারেন এখন আপনি। বিষয়টা আন্দোলনে আলাদা। ছাত্রদের ভূমিকা ছিল না অংশগ্রহণ বাংলাদেশে, এমন করেছিল। কোনো কখনোই ঘটে নাই। ছাত্ররা তখন সব এভাবে আন্দোলনে ছাত্রদেরকে দিয়ে কিন্তু অভ্যুত্থানটা শুরু হয়েছে, সাদ্দাম, তাই না? ইস্যুটা ছিল তো 24-এর অভ্যুত্থানটা তো ইস্যুটা ছিল ছাত্রদেরকে ভিন্ন দিয়ে রকম। প্রচার, হ্যাঁ, ইস্যুটা ছিল কোটা সংস্কার, কোটার সাথে বেনিফিশিয়ারি হচ্ছে ছাত্ররা, তো আন্দোলন তো ছাত্ররাই করবে। এরপরে আওয়ামী লীগের দীর্ঘ সময়ের সাপ্রেসের কারণে এই জিনিসটা কনভার্ট হয়ে সাধারণ মানুষের আন্দোলনের রূপ নিয়েছে। নেতৃত্বে তখন ছাত্ররা ছিল, কর্মসূচি ছাত্ররা দিয়েছে, মানুষ স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ করেছে। এটা একটা রিয়াকশনারি একটা বিপ্লব ছিল, অ্যাকশনারি কিছু ছিল না। রিয়াকশনারি জিনিসগুলোতে কে কখন অ্যালাইন হবে এগুলো বোঝাও কঠিন, বলাও কঠিন কাজ। সাদ্দাম, আমরা যদি আপনার বর্তমান ছাত্র শিবিরের আপনার নেতৃত্বের বিষয়টাকে ভাবি এবং আগের ছাত্র শিবিরের বিষয়টাকে আমরা কিভাবে আলাদা করতে পারি, যে আগের ছাত্র শিবিরটা একরকম কার্যক্রম ছিল এবং বর্তমান ছাত্র শিবিরের সাদ্দামের ভূমিকাটা ভিন্ন হতে পারবে, আমরা আসলে পার্থক্যটা কিভাবে অনুভব করব? আমাদের পরিবর্তনটা কি এসেছে? কার্যক্রমের একটা ধারাবাহিকতা আছে, আমরা স্পেশাল কোনো পার্থক্য একজনের টেনিউর থেকে আরেকজনের টেনিউরে করতে মোটেও পছন্দ করি না। আমাদের কাজের একটা ধারাবাহিকতা থাকে
এবং কাজের ধারাবাহিকতা ক্যাডার ভিত্তিক সংগঠন হওয়ার কারণে তার দায়বদ্ধতার জায়গা একটা নির্ধারিত আছে। আমাদের কার্যকরী পরিষদ বলি আমরা। কাজের ধারাবাহিকতার কি ভিত্তিক সংগঠন সাদ্দাম? ক্যাডার ভিত্তিক সংগঠন, আচ্ছা, আচ্ছা। ইসলামী ছাত্র শিবির ক্যাডার ভিত্তিক সংগঠন, এবং ধারাবাহিকভাবেই হচ্ছে তার নেতৃত্ব উঠে আসে এবং নির্ধারিত একটা ফরম্যাটের মধ্য দিয়ে তার চলতে হয় এবং একটা নির্ধারিত জবাবদিহিতার মধ্য থেকে ছাত্র শিবিরকে চলতে হয়। আমার কার্যকরী পরিষদ আছে, সেখানে সব প্ল্যানিং গুলো হয় এবং কার্যক্রমগুলো কিভাবে পরিচালিত হবে সেখানে অনুমোদিত হয়। সুতরাং কাজের ভিতরে যে হঠাৎ করে রেডিক্যালি একজন পরিবর্তন করে ফেলবে, আরেকজন এসে আর একটা নতুন কিছু ইনোভেট করবে, আমাদের সংগঠনের এই জিনিসগুলো চমকপ্রদ, চোখ ধাঁধানো কোনো বিষয় হঠাৎ করে ইনোভেশন হয় না। এগুলো ধারাবাহিক একটা কাজের ফলাফল হিসেবে আমি দায়িত্ব পাই। আমার জায়গা থেকে আমি সংগঠনকে আরো সামনের দিকে স্টুডেন্টদের কাছে পপুলার করার জন্য, ছাত্রদের অধিকার আদায়ের জন্য যে ধরনের কর্মসূচি নেওয়া দরকার আমরা সেগুলো নিয়ে এগিয়ে যাওয়ার জন্য চেষ্টা করি। আমাদের কাজের ধারাবাহিকতা আছে, এই জন্য পূর্ব থেকে পরের কোনো পার্থক্য, ভিন্নতা এগুলো ছাত্র সংগঠন হিসেবে ছাত্র শিবিরের করাটা কঠিন। সাদ্দাম, যদি আমরা ওইটা বলি যে ছাত্র শিবির ক্যাডার ভিত্তিক সংগঠন, অনেকের মনেই কিন্তু একটা নেতিবাচক ভয়, সংশয় প্রকাশ পায়। হ্যাঁ, এই পরিবর্তনটাকে আপনি কিভাবে করতে চাচ্ছেন, করবেন কিভাবে? ছাত্র এই যে শিবিরের ছাত্র শিবিরের ব্যাপারে তো ব্যাপারে এখন একটা সাধারণ ভয় বা সংশয় কাজ করে কারো সবার। কারো ভিতরে এই সংশয় এখন না, আর আমরা আমার তো মনে দেখতে হয় পাচ্ছি বা নাই। যে শিবির না, যদি থাকতো তাহলে তো ছাত্র সংসদ নির্বাচনগুলোতে আপনি এর প্রতিফলন দেখতে পেতেন এবং কি পরিমাণে ছাত্ররা সমর্থন দিয়েছে সেটা তো তার আউটলাইন। আমাদের ব্যাপারে তো নেগেটিভ অনেক প্রচারণাই করা হয়েছে। আমাদের রাজাকার বলা হয়েছে, আলবদর বলা হয়েছে, আশামস বলা হয়েছে, রক্কাটা বলা হয়েছে, গুপ্ত বলা হয়েছে, ট্যাগিং তো কম দেওয়া হয়নি। তো ছাত্ররা তারপরেও কেন আমাদেরকে অ্যাকসেপ্ট করেছে? আপনি শুধু এইটা ইতিহাস না, 80-র দশকে, 90-এর দশকে যত ছাত্র সংসদ নির্বাচন হয়েছে তার হিস্ট্রি আপনি ঘেটে দেখবেন, সেখানে ইসলামী ছাত্র শিবির নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা পেয়ে বিজয় অর্জন করছে। চিটাগাং ইউনিভার্সিটিতে পুরো প্যানেল সহ ইসলামী ছাত্র শিবির বিজয় অর্জন করছে। খুলনা বিএল কলেজে পুরো প্যানেল সহ কয়েক দফা ইসলামী ছাত্র শিবির বিজয় অর্জন করছে। চিটাগাং কলেজ থেকে শুরু করে অসংখ্য কলেজের হিস্ট্রি আছে, আপনি নেটে শুধু ঘাটলেই পাবেন। এরপর থেকেই ছাত্র সংসদ নির্বাচন দীর্ঘদিন ধরে অফ ছিল। বিএনপি তো তার টেনিউরে কোনোদিনই ছাত্র সংসদ নির্বাচন দেয় নাই। এর আগে 2বার ক্ষমতায় ছিল, 2বারের কোনো ছাত্র সংসদ দেয়নি। এবারও দেবে কিনা আমরা যথেষ্ট সন্দেহে আছি। আওয়ামী লীগের আমলে এসে তারা একবার দেওয়ার চেষ্টা করেছিল ঢাকা ইউনিভার্সিটি। এর বাইরে 35 বছরে কোনো ছাত্র সংসদ নির্বাচন এই স্বাধীন বাংলাদেশে করা হয়নি। এর আগে 7বার করা হয়েছিল স্বাধীনতার পর থেকে। তো এই যে দীর্ঘ সময় ধরে ছাত্র সংসদ নির্বাচনগুলো অফ রাখা হয়েছিল, কারণ ছাত্র সংসদ নির্বাচনে ইসলামী ছাত্র শিবিরের একটা মানে ভালো ধরনের একটা উত্থান এবং ছাত্র শিবিরকে স্টুডেন্টরা ওন করছে। এই ওনটাকে দমিত করার জন্য ট্যাগিং দেওয়া হয়েছে, ফ্রেমিং দেওয়া হয়েছে, আমাদের থেকে ছাত্রদেরকে দূরে রাখার জন্য নানাভাবে আলাদা আলাদা ফ্রেমিং করা হয়েছে, মিডিয়া কু করা হয়েছে, মিডিয়া ট্রায়াল করা হয়েছে আমাদেরকে নিয়ে। এই জায়গাগুলোতে তো আমরা সাফারার এবং এখনো পর্যন্ত এই ট্রমাটা মানুষের মধ্যে থেকে কাটে নাই। তবে যারা আমাদের সাথে মিশছে, আমাদেরকে দেখছে, আমাদের কর্মসূচিতে আসছে, শিক্ষার্থীরা আমাদের উপরে আস্থা রাখছে, আমরা আমাদের কমিটমেন্ট অনুযায়ী শিক্ষার্থীদের জন্য কাজ করছি। ছাত্র সংসদ 5টা ইসলামী ছাত্র শিবির জিতেছে। আপনারা দেখেন 5টা ছাত্র সংসদে এই বিগত 1 বছরে নির্বাচনের পর থেকে বড় কোনো ভায়োলেন্স হয়েছে কিনা, ইসলামী ছাত্র শিবিরের দ্বারা কেউ নির্যাতিত হয়েছে কিনা, সাপ্রেসড হয়েছে কিনা, হল দখলের ঘটনা ঘটেছে কিনা, গণরুম গেস্টরুমের ঘটনা ঘটেছে কিনা, এগুলো আমাদের সাইকোলজির ভিতরেই নাই। ইভেন আমরা আমাদের ছাত্র সংসদের যে ভিপিজিএস, এজিএস যারা আমাদের নির্বাচিত আছে তারা কেউ কিন্তু হলে থাকে না। রেগুলার স্টুডেন্টশিপ বলতে মাস্টার্সের যারা পড়ে না তাদের হলে সিট নাই। সবাই মাস্টার শেষ হয়ে গিয়েছে, যেদিন রেজাল্ট দিয়েছে ওই দিন সন্ধ্যায় বের হয়ে গিয়েছে সবাই। ওই স্ট্রিক্টলি নির্দেশনা যে তুমি ছাত্র প্রতিনিধি হইতে পারো, কিন্তু হলে তোমার সিট বৈধ না থাকলে তুমি এখানে থাকতে পারবে না। প্রশাসনকে আমরা বলেছি আমরাও থাকবো না এবং অন্যায়ভাবে কাউকে থাকতেও দিব না। এখানে সাধারণ ছাত্ররা থাকবে এবং তাদের অধিকার এখানে প্রতিষ্ঠিত হবে। রেগুলার স্টুডেন্টদের জন্য ক্যাম্পাসটা হবে। এই নিরাপত্তা আমরা নিশ্চিত করার জন্য এখনো চেষ্টা করছি। গণরুম গেস্টরুমের বিরুদ্ধে কথা বলছি এবং যেখানেই হচ্ছে এই বৈপরীত্যটা হচ্ছে আমরা কথা বলছি। এবং ইসলামী ছাত্র শিবিরের দ্বারা কেউ বলতে পারবে না যে ছাত্র সংসদ নির্বাচিত হওয়ার পরে এদের দ্বারা কেউ জুলুমের শিকার হয়েছে, আমরা কারো টাকা আত্মসাৎ করেছি, আমরা চাঁদাবাজি করেছি, আমরা নারীদের শ্লীলতাহানি করেছি। আমাদের কাছে সবাই সমান এবং সমান মর্যাদা আমরা দেওয়ার জন্য চেষ্টা করি। যেভাবে আমরা আমাদের বোনদেরকে মর্যাদা দেই, আপন বোনকে মর্যাদা দিই, আপন ভাইকে মর্যাদা দিই, আমরা প্রত্যেকটা ছাত্রদেরকে সেভাবে মর্যাদা দেওয়ার জন্য আমাদের জনশক্তিকে আমরা ট্রেন আপ করার চেষ্টা করি। আমরা বলি ইথিক্যাল এই জায়গাটা আমরা প্রচন্ড পরিমাণে স্ট্রিক্ট আমাদের সংগঠনের জায়গা থেকে। একটা প্রশ্ন প্রায় শোনা যায় যে দেশের মূলধারার গণমাধ্যমগুলো অতীত সরকার দ্বারা প্রভাবিত, যার কারণে বিগত 17 বছর তারা আওয়ামী লীগের কোনো দুর্নীতি প্রকাশ করেনি। অর্থ পাচার থেকে শুরু করে তাদের কোনো কিছুই আমরা মিডিয়াতে দেখতে পাইনি। কিন্তু অন্যভাবে যেমন অন্যান্য দলগুলো ভালো
কাজ করেছে সেটাও প্রকাশ পায়নি। এ ব্যাপারে কিভাবে আপনি মতামত দিবেন যে কেন এই মিডিয়াগুলো এরকম ভায়োলেন্স হয়ে গেল? বাংলাদেশের মিডিয়া স্বাধীন না। প্রথমত হচ্ছে এই মিডিয়াগুলো কোনো না কোনো ব্যবসায়ী পরিচালনা করে। ব্যবসায়ী তার নিজের স্বার্থের কারণে এই মিডিয়াগুলো চালায়। বসুন্ধরা গ্রুপের 13টা মিডিয়া আছে। এই মিডিয়াগুলো প্রচন্ড ভর্তুকির একটা প্রজেক্ট তাদের। এগুলো কেন চালায়? বসুন্ধরার গ্রুপের বিশাল ব্যবসা আছে এবং এই হাজার হাজার কোটি কোটি টাকার ব্যবসা, ঋণ খেলাপি, এই জিনিসগুলোকে নিজেদের করায়ত্তে রাখার জন্য, চাপা দেওয়ার জন্য, এর এগেইনস্টে কেউ নিউজ করলে তার বিরুদ্ধে লাগার জন্য একটা সেফগার্ড হিসেবে এই মিডিয়াগুলোকে তারা ইউজ করে। এখনো আছে যমুনা গ্রুপের দিকে তাকান, এখনো আছে সেই মেঘনা গ্রুপের দিকে তাকান। প্রত্যেক গ্রুপ, বড় বড় ইন্ডাস্ট্রিগুলোর একটা একটা নিজস্ব একাধিক মিডিয়া আছে। প্রিন্ট মিডিয়া, ইলেকট্রনিক মিডিয়া, মাল্টিমিডিয়া, সবগুলা তারা চালায়। এগুলো যখন একজন ব্যবসায়ী সে ব্যবসা করার উদ্দেশ্যে এই মিডিয়াগুলো চালায় এবং সেই ব্যবসায়ী যদি বিএনপির দর্শনের হয়, আওয়ামী লীগের দর্শনের হয়, স্বাভাবিকভাবে সে ওই মিডিয়ার ওই নিউজ ছাড়া অন্য কোনো নিউজ কভারেজ দিবে না এবং প্রেশার ক্রিয়েট করে নিউজ সরানোর জন্য বলা হয়। প্রেশার ক্রিয়েট করে সাংবাদিকদেরকে এজেন্ডা দেওয়া হয় যে এই নিউজ কভার না করলে তোমার চাকরি থাকবে না। এখন টেলিভিশনে আপনি দেখেন যারা আছে বিএনপি ব্যাকড, এখন তারা ওইখানে 4 জন সাংবাদিক আসার পরেই চিফ নিউজ এডিটর থেকে শুরু করে 4 জনকে চাকরিচ্যুত করা হয়েছে। কেন চাকরিচ্যুত করা হয়েছে তার কোনো ব্যাখ্যা নাই। তাদের ইন্টারেস্টের বাইরে কথা বলেছে সাংবাদিকরা, এই কারণে চলে গেছে। এই কারণে মানে স্বাধীনভাবে গণমাধ্যম বাংলাদেশে ফাংশন করে না এবং এটার মূল কারণ হচ্ছে ব্যবসায়ীদের অধীনে এই গণমাধ্যম থাকা, এর কোনো অ্যাক্ট না থাকা, সাংবাদিকদের কোনো চাকরির কোনো নিশ্চয়তা, নিরাপত্তা না থাকা, তাদের ওয়েজের যে ক্যাটাগরি থাকার কথা ছিল, কল্যাণ ফান্ড থাকার কথা ছিল, যেভাবে এই প্যাট্রোনাইজেশন গুলো থাকার কথা ছিল, বাংলাদেশে সেটা নাই। এটার কারণে স্বাধীন গণমাধ্যম মুখে বলে কিন্তু কার্যত পুরো গণমাধ্যমটাই হচ্ছে সিন্ডিকেটেড এবং পরাধীন অবস্থার মধ্যে আছে। এই 2 বছরে আপনারা কি কোনো মিডিয়া পাবলিশ করতে পেরেছেন? 17 বছর হয়নি, কিন্তু এই যে ইন্টেরিয়াম থেকে শুরু করে এখনো পর্যন্ত মিডিয়া পাবলিশ করার দায়িত্ব তো ইসলামী ছাত্র শিবিরের না। আমরা যেমন তো ছাত্র 17 বছর সংগঠন। আওয়ামী লীগ মিডিয়াগুলোকে তাদের হাতে নিয়েছিল, আওয়ামী লীগ আপনারা করতে পেরেছেন পারে, এটা করতে? রাজনৈতিক দলগুলো করেছেন করেছে। আপনারা? দখল বাণিজ্য আমরা দেখেছি জুলাইয়ের পরে এসে প্রত্যেকটা মিডিয়া দখল করা হয়েছে। আবার আপনারা মিডিয়ার সুযোগ মালিক পাননি? যারা তারা শিফটিং হয়ে গিয়েছে। সুযোগ পাইনি, তার চাইতে বড় বিষয় আমাদের ইচ্ছা ছিল কিনা। আচ্ছা। ইসলামী ছাত্র শিবির এই ফাংশন করে না, এটা হচ্ছে মূল বিষয়। ইসলামী ছাত্র শিবির জোর দখল, জোর জবরদস্তি করা, কোনোটা কিনে নেয়া, কাউকে ভয়ভীতি দেখানো, এমন কোনো কালচারই নেই। এটা থাকলে আপনারা দেখতে পারেন, আপনারা নিউজ করতে পারেন যদি আপনারা পান কিছু। আপনাদের মানে এই যে এত বললাম যে 17 বছর যাবত আওয়ামী লীগ মিডিয়াগুলোকে তাদের মাধ্যমে করে নিয়েছেন, বা বিভিন্ন দল শোনা যাচ্ছে যে মিডিয়াকে তারা নিয়ে নিচ্ছে, বা এরকম কোন মিডিয়া আপনারা করতে পেরেছেন কিনা যে যেটা আপনাদের পক্ষে এগুলো থাকবে? রাজনৈতিক দলের এজেন্ডা বা কাজ। ইসলামী ছাত্র শিবিরের এটা কাজ না, বা ছাত্র সংগঠনের এটা কাজ না। ছাত্র সংগঠন হিসেবে আমাদের কাজ হচ্ছে ছাত্রদের নিয়ে করা। এই মিডিয়া সিন্ডিকেট বা এগুলো নিয়ে রাজনৈতিক দলগুলো তাদের মতো করে ফ্রেমিং করবে, তাদের চিন্তা করবে। তবে আমাদের কথা হচ্ছে মিডিয়াগুলো স্বাধীন থাকা উচিত, তার একটা নির্ধারিত নীতিমালা থাকা উচিত, ব্যবসায়ীদের অধীনে এই মিডিয়াগুলো না চলা উচিত। এবং মিডিয়াগুলো যদি স্বাধীন গণমাধ্যম, গণমানুষের কথা না বলে, আস্থাহীনতা তৈরি হবে, বারবার এই বিপ্লবগুলো হবে। জুলাইয়ের সময় কোনো মিডিয়া আমাদের নিউজগুলো কভার করছে? ছাত্র জনতা নিউজ কভার করছে? আপনাদের এই মাল্টিমিডিয়া গুলো আমাদের একমাত্র হাতিয়ার ছিল। এই মাল্টিমিডিয়া না থাকলে আমাদের কথাগুলো কেউ কখনো প্রচার করতো না। সর্বপ্রথম ফেস দ্য পিপল ফেস দ্য পিপল তো অনেক আগে থেকে এই আন্দোলনের সাথে আছে, নানা ধরনের হুমকি দামকির শিকার হয়েছে ফেস দ্য পিপল। এরকম পিনাকি বলেন, ইলিয়াস বলেন, তাদের যে পার্সোনাল আইডি গুলো যে পরিমাণে রিচ ছিল, যে পরিমাণে আমাদের হেল্প করেছে, এগুলো তো মূল মিডিয়া তো মিডিয়া মালিকরা শেখ হাসিনার সাথে মিটিং করে বলছে যে আমরা হচ্ছে আপনার সাথে আছি, আপনি এগিয়ে যান। এই হচ্ছে তাদের স্লোগান এবং ডিক্লারেশন ছিল। এবং ওই মিডিয়ার যে ব্যবসায়ী যারা গুলো ছিল, মালিক ছিল, এগুলো সব হচ্ছে আওয়ামী দোসর ছিল। ওইখানে তো আওয়ামী লীগ ছাড়া আর কাউকে ব্যবসায়ী করতে দিত না। এখন পরিস্থিতি পাল্টে এখন আবার বিএনপির ঘাড়ে চলে গেছে, তারা ক্ষমতায় আছে, তারা এখন সেগুলো শিফটিং করে নিচ্ছে। বাংলাদেশের একটা নিয়তি খারাপ আর কি, এই শিফটিং গুলো হচ্ছে। আপনারা ক্ষমতা আসলে হবে, এটা গুণগত পরিবর্তন হওয়া দরকার। জামাত ইসলামী যদি ক্ষমতায় যায়, এটার গুণগত পরিবর্তন হবে বলে আমরা বিশ্বাস করি, তাদের এটা কমিটমেন্ট আছে। সাম্প্রতিক সময়ে আওয়ামী লীগ সমর্থিত কিছু শিল্পীদেরকে দেখলাম যে জুলাই অভ্যুত্থান নিয়ে বাজে কটাক্ষ মন্তব্য করেছেন। এ ব্যাপারে আপনি কিভাবে জবাব দিবেন, রাজনৈতিক ভাবে নাকি আইনগত ভাবে? আপনার কি মতামত জানতে চাচ্ছিলাম। এরা তো রাজনৈতিক ভাবে দেউলিয়া হয়ে গিয়েছে এবং তাদের নেতারা তাদের
শেখ হাসিনার পরিবারের কেউ আসলে বাংলাদেশের নাগরিক না, বিদেশি নাগরিকত্ব নিয়ে আছে। এবং আওয়ামী লীগের যারা টাকা পাচার করছে, $234 বিলিয়ন পাচার করছে এই দেশ থেকে, তারা দেশকে ভালোবাসলে এই টাকাগুলো পাচার করতো না, বিদেশে তাদের সেকেন্ড হোম থাকতো না, পাসপোর্ট মানে একাধিক দেশের পাসপোর্ট তাদের থাকতো না। এখন তাদের তো বিদেশে পালিয়ে গিয়েছে, কোটি কোটি টাকা আছে, রাজনীতি করতে হয়, দেশে অস্থিতিশীল পরিবেশ সৃষ্টি করার জন্য কিছু লোককে তারা ব্যবহার করছে। আমরা মনে করছি এই ব্যাপারে সরকারকে পদক্ষেপ নিতে হবে, ভুল এবং সঠিকের জাজমেন্ট করে যারা এই জায়গাগুলোতে মানে নেগেটিভ কথাগুলো, উত্তেজনা সৃষ্টি করছে, মানুষের মনে আতঙ্ক সৃষ্টি করছে, আইনগতভাবে ব্যবস্থা নেওয়া উচিত। এটা সরকারের দায়িত্ব। এখন জুলাই থেকে উঠে আসা, জুলাইয়ের বেনিফিশিয়ারি যারা এবং আইন আদালত সব তাদের হাতে। সরকারকে এই ব্যাপারে পদক্ষেপগুলো নিতে হবে। তবে মোরালি এবং পলিটিক্যালি আমাদের বক্তব্য আমরা দিয়েছি, এগুলো নিয়ে বিবৃতি দিয়েছি, কর্মসূচি করেছি, এবং আমরা খারাপ কথা, খারাপ কাজের জবাব ভালো কাজের মাধ্যমে দিতে চাই। 36 দিন ব্যাপী ইসলামী ছাত্র শিবির জুলাইয়ের কর্মসূচি ঘোষণা করেছে। জুলাইয়ের যারা শহীদ আছে, আমরা প্রত্যেকটা জায়গায় এক্সিবিশনের আয়োজন করছি তাদের আত্মত্যাগগুলো নিয়ে। আমরা বই বের করার চেষ্টা করছি, অসংখ্য প্রকাশনা বের করার চেষ্টা করছি। আমরা রিসার্চ কনফারেন্স করব, আমরা এক্সিবিশন করব শাহবাগে 4 দিন ব্যাপী। আমরা সারা দেশব্যাপী মিছিল করব, দাবি দাবাগুলো আমরা জানাবো সরকারের কাছে। আমরা গ্রাফিতির অঙ্কন কর্মসূচি দিয়েছি, আমরা অনলাইন ক্যাম্পেইন কর্মসূচি দিয়েছি। আমরা জুলাইকে কেন্দ্র করে চেষ্টা করেছি জুলাই ডকু ফিল্ম প্রতিযোগিতা ছাড়ার। হাজার হাজার ডকুমেন্ট আমাদের কাছে আসছে, ডকু ফিল্ম আসছে আমাদের কাছে। প্রত্যন্ত এলাকাগুলোতে যারা এই আন্দোলনের সাথে জড়িত ছিল তাদের র ফুটেজ গুলো দিয়ে তারা ডকুমেন্টারি তৈরি করে আমাদের কাছে পাঠিয়েছে। এগুলো আমরা প্রতিদিন প্রচার করছি, এগুলো যেন আর্কাইভ হয়ে থাকে। আমরা চাচ্ছি এই জিনিসগুলোর ভালো কাজের মাধ্যমে জবাব দেওয়ার, এবং যারা এই পেছনে লেগে আছে, এই কাজগুলো করছে, তাদের কথার খুব বেশি জবাব আমাদের কাছ থেকে আসছে না, কারণ তাদের চরিত্র, তাদের রাজনৈতিক দেউলিয়াত্বপনা এই রাষ্ট্রের কাছে, এই সমাজের মানুষের কাছে পরিষ্কার। এই একই ঘটনায় এই যে জুলাইকে নিয়ে যে আওয়ামী লীগ সমর্থিত শিল্পীরা বিভিন্ন কটাক্ষ করলো, মন্তব্য করলো, সাথে সাথে আমরা দেখলাম যে ছাত্রদল তার তীব্র প্রতিবাদ জানিয়েছে। কিন্তু অনেকের ধারণা যে আপনারা ছাত্র শিবিরের তেমন কোন দৃশ্যমান ঘটনা আমরা দেখতে পাইনি। এ ব্যাপারে যদি ছাত্রদল প্রতিবাদ জানিয়েছে, ছাত্র শিবিরও জানিয়েছে, শিবিরেরটা আপনি দেখেন নাই? আমরা দেখিনি। এটা কষ্টকর বিষয়। আচ্ছা আচ্ছা, মানে এটা দেখেন, কোথায় প্রতিবাদটা জানিয়েছিলেন? সাথে সাথে দেখলাম আমরা বিবৃতি দিয়েছি, আমরা বিবৃতি দিয়েছি এবং আপনাদের মিডিয়াগুলো সেটা প্রচার করেছে। মিডিয়ার দিকে ফলো আপ রাখলে আপনি পাবেন। আচ্ছা, আমরা কিন্তু খুব একটা দৃশ্যমান ছিল না সাদ্দাম ব্যাপারটা। ছাত্রদলটা দৃশ্যমান হলো কিভাবে? ছাত্রদলকে আমরা প্রকাশ্যে দেখেছি, তারা কি মিছিল করেছে এটা নিয়ে? হ্যাঁ, তীব্র প্রতিবাদ জানিয়েছে। মিছিল করেছে? আবিদের নেতৃত্বে সাথে সাথে আবিদ সেখানে প্রকাশ্যে বলেছে জুলাই নিয়ে কোন রকম কটাক্ষ করলে আমরা সেটাকে মেনে নেব না। সেটা তো ফেসবুকে বলেছে। ফেসবুকে না, আবির মানে মিছিল করেছে দিন আমরা দেখেছি যে আপনি তথ্যের একটু যাচাই করে নেবেন। মানে আপনি বলতে চাচ্ছেন যে এরা কোনো প্রতিবাদ করেনি বা কোনো? তারা প্রতিবাদ করেছে, কিন্তু আপনি তাদেরটা দেখতে পাচ্ছেন। তাদের প্রতিবাদের যে স্টাইল ছিল, ইসলামী ছাত্র শিবির সেই স্টাইলেই প্রতিবাদ করেছে। আমি বলেছি যে আমরা ভালো কাজের মাধ্যমে প্রতিবাদ করতে চাই, এবং তারা যে ভালো কাজের মাধ্যমে, ভালো কাজ মানে হচ্ছে জুলাইকে আপহোল্ড করার মধ্য দিয়ে তারা যে মিথ্যা প্রোপাগান্ডা গুলো এগুলো ছড়াচ্ছে, তার জবাবটা আমাদেরকে দিতে হবে। যে জুলাইয়ের যে শহীদ আত্মত্যাগ, জুলাইয়ের যে চেতনাগুলো, সেগুলো নিয়ে আমাদেরকে কাজ করা দরকার। এর মাধ্যমে রাস্তায় মিছিল, মিটিং, বিবৃতি দেয়া, এটা একটা পলিটিক্যাল পার্ট, আর একটা হচ্ছে কালচারাল একটা পার্ট। দুইটা পার্টেই হচ্ছে সমানতালে কন্ট্রিবিউশনটা করার সুযোগ আছে। সেই কাজটা ইসলামী ছাত্র শিবির করছে। তারা কিন্তু কটাক্ষ করে মানে বিভিন্ন রকমের বাজে মন্তব্য করেছে। সাদ্দাম, আপনি বলছেন তারা যে পোস্ট গুলো করেছে আপনারা দেখেছেন? জি, আমরা দেখেছি। তাহলে আপনারা কি মানে পোস্ট করে কি ধরনের প্রতিবাদটা জানিয়েছেন যদি একটু বলতেন? যে আমরা ছবি দিলাম, বিবৃতি করলাম, এটা যে আমি তার বিপক্ষে আছি, কি করার দরকার ছিল? এক্সপ্লেইন করতে আর কি করার দরকার ছিল? না, আপনারা যে ছবি দিলাম বা বললাম যে না আমরা আসলে এটা, সে যে কাজটা করেছে সে তো ফেসবুকে ইন্টেনশন সিক করার জন্য এই কাজটা করেছে। এখন আপনি তাকে প্রচন্ড পরিমাণে গুরুত্ব দিয়ে তার ইন্টেনশনটা তো সিকই করে ফেলতেছেন এবং তাকে বড় বানিয়ে ফেলছেন। তার একটা ফেসবুক, আমরা এগুলোতে গুরুত্ব দিচ্ছি না, এবং এটাকে আমরা সাপ্রি অ্যাক্টিভিজম বলছি। আপনি এটাকে ভাইরাল করেননি আপনারা, এইজন্য আমরা এগুলোকে সাপ্রি অ্যাক্টিভিজম বলছি। আমরা বলছি ওইটাকে আমাদেরকে বড় করে দেখার কিছু নাই। এইটা নিয়ে এনার্কি সিচুয়েশন তৈরি করার চাইতে বরং ভালো জুলাইয়ের এই সময়গুলোতে যাদের আত্মত্যাগ ছিল সেই শহীদ পরিবারের কাছে যাওয়া উচিত। এটা তো কাজ। আহত যারা তাদের কাছে যাওয়া উচিত ছিল, এটা তো কাজ। জুলাইয়ের অনেক আবেদনগুলো এখন ক্ষয়িষ্ণু হয়ে যাচ্ছে। জুলাই সনদের বাস্তবায়ন পূর্ণাঙ্গ হয়নি, গণভোটের রায়টা বাস্তবায়ন পূর্ণাঙ্গ হয়নি। ওইটা আগে কাজ না? একটা মিছিল করে, সমাবেশ করে, এক জায়গায় বসে থেকে আমি প্রতিবাদ জানিয়ে ওকে আরো মিডিয়া অ্যাটেনশন, মিডিয়া সিকিং এ নিয়ে আসলাম, এবং সে প্রচুর কভারেজ পাইছে সারা বাংলাদেশে। তাতে কি হইলো? একটা ফেসবুক পোস্টকে নিয়ে এই উত্তেজনা আমি কেন করলাম?
আমার তো পলিটিক্যাল একটা স্ট্যান্ড আছে, আমার সেই স্ট্যান্ডার্ডিটি মেনটেন করতে হয়। কার পোস্টে কি ধরনের রিয়াকশন আমি করব সেই স্ট্যান্ডার্ডিটি মানে সে ইসলামী ছাত্র বলতেছে শিবির বলে যাক, তাই মেনটেন করার চেষ্টা করতে হবে। আমি বলছি বলে যাক, এইটা সাদ্দাম, এটার এইটা কোনো যদি সমাধান করে, নাই, কোনো আচ্ছা নাই। আচ্ছা, এটা তো রাষ্ট্রের দায়িত্ব আছে না? তোমাদের তো তো দায়িত্ব আছে। আমাদের দায়িত্ব থেকে আমরা কাজ করেছি, খালি যে যেটা ঠিক করেছি আছে ভাই, সেটা তো বলেছে বলে যাক। আপনি আমাকে এখন সাজেশন দিতে পারেন যে আপনারা এই কাজগুলো করতে পারতেন। না মানে আমি আসলে না, আপনি সেই বক্তব্যটা শুনতে সাজেশনটা দিতে চাচ্ছিলাম। পারেন আমাকে এখন, যদি যে আপনি ভাই না বলে দেন গেছে আমার বলে কার্যক্রম যাক, আপনাকে ও আমি বলতেছে আমি বলতে থাকুক, পাগলের না প্রলাপ। না, আমি সেটা বলি নাই। বলছে এটা তো প্রতিবাদ আমি জানিয়েছি, গভর্নমেন্টের পক্ষ থেকে লিগালি স্টেপ নেওয়া হয়েছে, আমি দেখেছি মামলা করা হয়েছে তার বিরুদ্ধে, এবং ফেসবুক কর্তৃপক্ষ বা তথ্য মন্ত্রণালয় যেগুলো চালাচ্ছে সেখান থেকে তার ব্যাপারে ব্যবস্থা গ্রহণ করতে হবে। একটা ছাত্র সংগঠন হিসেবে যে প্রতিবাদগুলো আমাদের জানানো দরকার সেটা আমরা জানিয়েছি। তবে আমাদের কাছে যেটা মনে হচ্ছে যে তার যে অ্যাক্টিভিজম, এটা নিয়ে তাকে অনেক বড় ভাবে দেখানোর কিছু নাই। সে একেবারেই আওয়ামী লীগের একজন দোসর ছিল, এবং আওয়ামী লীগকে এই ফ্যাসিজম কায়েমের ক্ষেত্রে, কালচারাল ফ্যাসিজম এস্টাবলিশের ক্ষেত্রে তাদের ভূমিকা অনেক বেশি ছিল। এই জায়গা থেকে আমাদেরকে এখন ভিন্ন মাত্রায় নতুন বাংলাদেশকে নিয়ে কাজ করার সুযোগ আছে, আমরা সেটাকেই বেশি ফোকাস দিচ্ছি। আচ্ছা, আওয়ামী লীগের প্রতি ছাত্র শিবিরের বর্তমান অবস্থানটা কি? আওয়ামী লীগের ব্যাপারে তো আমরা আগে যেরকম ছিলাম সে একই অবস্থানের মধ্যেই আছি। আওয়ামী লীগের রাজনীতি করার কোনো অধিকার বাংলাদেশে আমার মনে হয় না আর আছে। তারা আর কোনো পলিটিক্যাল সংগঠন না, তারা একটা সন্ত্রাসী সশস্ত্র সংগঠনের রূপ নিয়েছিল। সুতরাং সন্ত্রাসী সশস্ত্র সংগঠনের বাংলাদেশের রাজনীতি করার ক্ষেত্রে সরকারিভাবে এখন তাদের আইনের মুখোমুখি করা হয়েছে, এবং বিচারের মুখোমুখি করে সরকারিভাবেই এর ব্যাপারে পদক্ষেপগুলো গ্রহণ করতে হবে, এবং এর পূর্ণ সমর্থন ইসলামী ছাত্র শিবিরের পক্ষ থেকে আছে। সাদ্দাম, তাহলে এ ব্যাপারে আওয়ামী লীগের রাজনীতি করার কি কোনো সুযোগ আছে, বা আগে কোনো শর্ত পূরণ করতে হবে কিনা যদি আওয়ামী লীগকে ফিরে সেটা আসতে হয়? দেখেন রাজনৈতিক দলগুলোর ব্যাপার এবং আওয়ামী লীগের ব্যাপার। তবে আমাদের মূল কথাটা হচ্ছে যে গণহত্যা তারা চালিয়েছে, এবং দীর্ঘ 15 বছর যে ধরনের গুম খুন হত্যাযজ্ঞ আয়নাঘরের রাজনীতি তারা করেছে, এটা আর কোনো রাজনৈতিক দল হিসেবে সে আর ফাংশন করে না। জনগণের ভোটাধিকার নষ্ট করছে। আমি আওয়ামী লীগের আমলে একটা বারো ভোট দিতে পারি নাই। আমাদের দেশের যে বেসিক নর্মস, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সেই জনগণের অধিকার ভোটাধিকার তারা কেড়ে নিয়েছে। তারা বাংলাদেশে আর রাজনীতি করার কোন ফরম্যাটে করবে সেটা তারা চিন্তা করবে, কিন্তু আমার মনে হয় না যে আওয়ামী লীগের নামে তাদের বিচার হওয়ার আগে কোনো ধরনের সুযোগ তাদের আর আছে, এবং সে ব্যাপারে সরকার ব্যবস্থা নিচ্ছে। আইসিটি থেকে ইন্টারন্যাশনাল ক্রাইমস ট্রাইব্যুনাল মামলাগুলো দেখছে, বিচার হবে, আমরা দেখতে পাবো। যদি সেটা কাঙ্ক্ষিত পর্যায়ে না হয় প্রতিবাদ জানাবো, কথা বলবো, আমরা রাজপথে থাকবো আমরা। আচ্ছা, শেখ হাসিনা দেশে ফেরার ঘোষণা দিয়েছেন, এই বিষয়টিকে আপনি কিভাবে দেখবেন? আমরা রাজনৈতিক দৃষ্টিকোণ এগুলা থেকে। আমরা খুব বেশি মানে যে দলের নেত্রী পালিয়ে চলে যায় নেতাকর্মীকে ফেলে রেখে, এবং যাওয়ার সময় তার কোর লোকদেরকে বলার সময় পায় না, তারা জেলখানায় আছে এখন পর্যন্ত, সেই নেত্রী আবার বাংলাদেশে ফেরত আসবে, এগুলা পাগলের প্রলাপ। তিনি এটা করেন, আমি শুনতে পেয়েছি রিফর্ম আওয়ামী লীগের একটা চেষ্টা ভারতের পক্ষ থেকে করা হচ্ছে, এবং রিফর্ম আওয়ামী লীগের এই প্রস্তাবটা শেখ হাসিনা মেনে নিচ্ছে না। যখনই তাকে এই প্রস্তাবটা দেয়া হয় তিনি তখন হঠাৎ করেই বলে বসেন যে আমি আসবো। একটা ভিডিও ফুটেজ অনলাইনে, একটা অডিও এটা ছেড়ে দেয়া হয়, এবং সাময়িকভাবে কিছু চাঙ্গা করা, কিছু টাকা পয়সা দিয়ে 2-4 জনকে দিয়ে কিছু মিছিল মিটিং করানো, এর বাইরে আওয়ামী লীগের আর খুব বেশি করার সুযোগ আছে বলে আমার মনে হয় না। কারণ তার অধিকাংশ নেতারাই হচ্ছে পলাতক অবস্থায় রয়েছে, যাদের বর্তমানে জনগণ অ্যাকসেপ্ট করছে না, এবং যদি সে দেশে আসতে চায় আমরাও তো ওয়েলকাম জানাই, আসুক, বিচারের মুখোমুখি তাকে হতে হবে। বিদেশে থাকাটা তার জন্য সমীচীন নয়, দেশে থেকে বিচারের মুখোমুখি হলে সেটাই বরং তার জন্য ভালো হবে। সে আসলে জনগণ ওয়েলকাম জানাবে তাকে। এই যে আওয়ামী লীগের অনলাইন অ্যাক্টিভিস্ট যারা আছেন তারা বলতে চাইছেন যে যখনই শোনা গেছে যে শেখ হাসিনা দেশে আসছেন, এটা শুনে আপনারা ভয় পেয়েছেন। হ্যাঁ, এই ব্যাপারে আপনার বক্তব্যটা শুনতে চাচ্ছিলাম, এই জবাবটা আপনি কিভাবে দিতে চাচ্ছেন? না, এটা তো তাদের মন্তব্য। ইসলামী ছাত্র শিবির ভয় পেয়ে কোনো ধরনের কার্যক্রম গ্রহণ করেছে, প্রোটেকশন মূলক গ্রহণ করেছে, পাসপোর্ট ভিসা এগুলো লাগানো হয়েছে, এরকম কোনো কিছুই আমাদের পক্ষ দিয়ে করা হয়নি। এবং বাংলাদেশে আমাদেরকে নির্যাতন করার পরে, জুলুম করার পরে, গুম করার পরে আমরা বাংলাদেশেই ছিলাম, আমরা পালিয়ে যাই নাই দেশ থেকে। জামাত ইসলামের বা ইসলামী ছাত্র শিবিরের প্রথম কেন্দ্রীয় সভাপতি মীর কাসেম আলী মিন্টুকে ফাঁসি দেওয়া হয়েছে। তাকে গ্রেপ্তার যখন করা হয়েছে তার আগে মাওলানা মতিউর রহমান নিজামী, আলী হাসান মোহাম্মদ মুজাহিদ, কামারুজ্জামান, আল্লামা দেলোয়ার হোসেন সাইদিকেও গ্রেপ্তার করা হয়েছিল। তখন তিনি ব্যবসায়িক কাজে দেশের বাইরে অবস্থান করছিলেন। তাকে বারবার বলা হয়েছিল যে তুমি দেশে এসো না, আসলে তোমাকেও গ্রেপ্তার করা হবে। মীর কাসেম আলী মিন্টু ভাই প্রত্যুত্তর দিয়েছেন, আমি তো কোনো অন্যায় করি নাই, যদি আমার শহীদি মৃত্যু কামনা থাকে, শহীদি মৃত্যু আল্লাহর পক্ষ থেকে বরাদ্দ থাকে, আমি দেশে গেলে আইনের মুখোমুখি হয়েই আমরা সেটা ফেস করব। ইসলামী ছাত্র শিবিরের ক্যারেক্টার হচ্ছে এরকম।
দ্বিতীয় কেন্দ্রীয় সভাপতি শহীদ হয়েছে কামারুজ্জামান ভাই। আমাদের কেন্দ্রীয় সভাপতিদেরকে দীর্ঘদিন ধরে সকল কেন্দ্রীয় সভাপতি সাবেক যারা ছিল এরা 100, 150, 50, 80 এরকম মামলার আসামি, রিমান্ড খেটেছে বছরের পর বছর, দিনের পর দিন আমাদেরকে রিমান্ডে নিয়ে নির্যাতন করা হয়েছে। আমরা দেশ থেকে কেউ যায় নাই, সাবেক কেন্দ্রীয় সভাপতি সবাই দেশেই আছেন এবং দেশে থেকেই আমরা এগুলো মোকাবেলা করতে অভ্যস্ত। সুতরাং আওয়ামী লীগের এই উসফাস যা করতেছে এবং ভয় পেয়েছে, এগুলো তাদের বসা ন্যারেটিভ, এগুলো ইসলামী ছাত্র শিবির খুব বেশি আমলে নিচ্ছে না। জুলাই আন্দোলনের অন্যতম অংশজন হিসেবে আপনি তরুণদের উদ্দেশ্যে কি বার্তা দিতে চাচ্ছেন? নতুন বাংলাদেশ গড়ার জন্য আমাদেরকে ঐক্যবদ্ধ হয়ে চেষ্টা করা দরকার। বিশেষ করে আমাদের দেশের এখন সবচেয়ে বড় সম্ভাবনা হচ্ছে ডেমোগ্রাফিক ডিভিডেন্ড, এবং এইটা 2030 সাল পর্যন্ত চলবে, যেখানে বাংলাদেশে 70% মানুষ হবে কর্মক্ষম। এরপর থেকে এটা ডিক্লাইন হতে থাকবে, ফল করতে থাকবে। এই ডেমোগ্রাফিক ডিভিডেন্ড সুবিধা পৃথিবীর যে দেশই পেয়েছে, উন্নত সকল দেশটাকে কাজে লাগিয়েছে। এবং চায়নার কথা বলেন, সিঙ্গাপুরের কথা বলেন, হংকং এর কথা বলেন, তাইওয়ানের কথা বলেন, স্ক্যান্ডিনেভিয়া, বাল্টিক অঞ্চলের দেশ, ইভেন দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরে ক্ষত বিক্ষত জার্মানি, জাপান ঘুরে দাঁড়িয়েছে, বিশ্বের শক্তিমত্তার পরিচয় দিয়েছে। এটার মূল কারণটাই ছিল ওই দেশগুলো ডেমোগ্রাফিক ডিভিডেন্ড সুবিধা যে 15-20 বছর তারা পেয়েছে, সেটাকে কাজে লাগিয়েছে। বাংলাদেশে সেই সুযোগটা 2006 সাল থেকে শুরু হয়েছে। বাংলাদেশের যুবকদেরকে কর্মক্ষম গড়ে তোলাটা খুবই গুরুত্বপূর্ণ। ইসলামী ছাত্র শিবির মনে করে শুধুমাত্র কর্মক্ষম এবং একাডেমিক্যালি সলভেন্ট করলে একটা মানুষ মানুষ হয়ে ওঠে না, তাকে নৈতিকভাবেও গড়ে তোলা দরকার। ইসলামী ছাত্র শিবির সেই জায়গাতে গুরুত্ব দিচ্ছে এবং প্রত্যেকটা যুবককে সফট স্কিল, হার্ড স্কিলে ডেভেলপমেন্ট করা, একাডেমিয়ার আমূল পরিবর্তন করা, এই জায়গাগুলোতেই আমরা সবচেয়ে বেশি গুরুত্ব দিচ্ছি। এবং যুব সমাজকে সেই দিকে, দেশকে ভালোবেসে এগিয়ে আসতে হবে, নিজেকে গড়ে উঠতে হবে, গড়ে তুলতে হবে, দেশকে ওন করতে হবে। এটা যতক্ষণ পর্যন্ত আমরা করতে পারবো, দেশের সিনারিওটা ইনশাল্লাহ আগামীর বাংলাদেশ, আগামীর যুব সমাজ পরিবর্তন করে দিতে পারবে ইনশাল্লাহ। বর্তমানে যদি বলে থাকি যে বাংলাদেশের সমাজকে নষ্ট করার জন্য সবচেয়ে কোন 3টি বিষয়কে আপনি দায়ী করবেন? প্রথমত হচ্ছে মাদকাসক্তি, মারাত্মক একটা সমস্যা দেখা দিয়েছে। দ্বিতীয় বিষয় বলবো আমাদের দেশের করাপ্টেড যে সিস্টেম, এই সিস্টেমগুলো মানুষকে ভালো থাকতে দিচ্ছে না। তৃতীয় হচ্ছে এডুকেশন সিস্টেমটা কোনোভাবেই ফাংশনাল না আমাদের দেশে, ইন্ডাস্ট্রি ওরিয়েন্টেড কোনো এডুকেশন সিস্টেম বা মোরাল ওরিয়েন্টেড কোনো এডুকেশন সিস্টেম না। এই জায়গাগুলো রিফরমেশন দরকার। দর্শক, প্রশ্ন থাকবে, প্রশ্ন চলবে। আবারও দেখা হবে পরবর্তী অনুষ্ঠানে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।